কান ঝনঝনিয়ে ওঠা অনুভূতির বিষয়ে স্তব্ধ হওয়া, শরীর আর চোখে অবিশ্বাস নিয়ে স্বার্থের পানে চেয়ে রইল তুষি। প্রখর গাঢ় অনুভূতি সমেত থেমে থেমে বলল, কি কি বললেন? স্বার্থ নির্লিপ্ত, ভীষণ শান্ত চোখে এক পল চেয়ে দেখলো ফ্লোরে ছড়িয়ে থাকা ভাঙা গ্লাসের টুকরো আর সরল রেখার মতো ছুটতে থাকা পানির গতি। তবে তুষির কথার জবাব দিল না, দুম করে উঠে বেরিয়ে গেল হঠাৎ। কোথায় গেল কে জানে। তখনও ঠায় দাঁড়িয়ে পাথরের মতো রইল তুষি। টের পেল সমস্ত শরীরে ভূমিকম্পের তুখর স্রোত বইছে। বুকের ভেতর সুনামি নেমেছে যেন। এর একটু পরই ঘরে এলো আসমা, হাতে বেলচা ঝাড়ু। হা হুতাশ করে বলল, আহারে আপা, গিলাসটা ভাঙিয়া গেল। আরো কত বক বক করতে করতে মেঝে পরিষ্কার করতে বসলো সে। অথচ একটা কথাও বলতে পারলো না তুষি। কানে এলোই না কিছু। থরথর করা বুক নিয়ে বিছানায় বসলো। শরীরের কাঁপুনি থামাতে শক্ত করে মুঠোয় খামচে ধরলো চাদরটা। চোখের কোণে এক পোস্ত টলমল করে উঠল। তখন বিশ্বাস অবিশ্বাসের মাঝে ভাসলো যেন। স্বার্থ ভালোবাসি বলল এক্ষুনি। সত্যি এটা? তুষির ঘুম ভাঙলো দরজার খটখট শব্দে। টেনে হুঁচড়ে চোখ দুটো মেলে চাইলো সে। জিজ্ঞেস করলো ভাঙা গলায়, কে? আমি খোলো। দাদির গলা শুনে ওপাশ থেকে এপাশ ফিরল তুষি। চমকে উঠলো অমনি। সার্থক ঘুমিয়ে আছে। অমনি তড়াক করে উঠে বসলো মেয়েটা। চোখের পাতা ঝাপটে ভাবলো, উনি উনি কখন এলেন? কাল রাতে স্বার্থ সেই যে বের হয়েছিল আর ঘরে আসেনি। পাক্কা 4 ঘন্টা বসে বসে দরজার পানে চেয়েছিল তুষি। দেখেনি আসতে, তাহলে এলো কখন? পাশেই বা শুলো কখন? হলদে ফর্সা ট্রিম লাইট, ট্রিম করা দাড়ি ভর্তি চিবুকের এক পাশ দেখে পরপর লাজুক ভঙ্গিতে ঠোঁট টিপল তুষি। বুকের কোণে ফের বেজে উঠল গতকাল রাতের কথা। কানের পাশে স্বার্থর দাঁড়াত স্বরের মতো একটা কণ্ঠ এসে গাইল, এই চোর, আই লাভ ইউ। তুষি উৎকণ্ঠায় রাঙা হতে পারল না। হাসনা জোরালো হাতে ধাক্কা দিলেন আবার। অধৈর্য হয়ে বললেন, কি হইল, খোলো তুষি। আসছি দাদি, আসছি। তুষি দ্রুত পায়ে নেমে এলো। উস্কো খুস্কো চুল হাতে পেঁচিয়ে খোপা করলো পেছনে। দরজা টানতে হাসনা কোমরে হাত দিয়ে বললেন, কয়টা বাজে সেরি? সৌর বাড়িতে এত বেলা কইরা কেউ ঘুমায়? সৌর বাড়ি? এটা তোমার আমারও বাড়ি দাদি। হ, কিন্তু তোর সৌর শাওরি আছে না এখানে? ঘুম থেকে উঠা হ্যাগো চা পানি দেওয়ান লাগে না? সকাল সকাল উঠা নাস্তা বানাবি, হ্যাগো খাইতে ডাকবি, সৌরের হাতে চা দিবি, তাইলেই না পোলার বউ পাইয়া হেরা গদ গদ কইব, সুনাম কইব তোর। হ্যারি থুইয়া ঘুমাইতেছস গরুর নাহান। তুই থাকতে তোর শাওরি নাস্তা বানাইতেছে কেন? এইটা কি কোনো ভালো বউ গো কাম? তুষি চেয়ে দেখলো 7টা 10 বাজে ঘড়িতে। হাই তুলে বলল, আসলে রাতে একটুও ঘুম হয়নি, শেষ রাতে চোখ বুঝেছি জানো। হাসনা কথাগুলো নিজের মতো ভেবে নিলেন। চাপা হেসে বললেন, প্রথম প্রথম এমন হইব। যাজ্ঞা, যা কইলাম শুনছোস, যা রান্দার ঘরে যাইয়া শাশুড়িরে কবি, মা আমারে দেন, আমি নাস্তা বানাই। তুষি ভদ্র মেয়ের মতো মাথা নাড়লো, যেতেও নিয়ে বলল, কিন্তু আমি তো রান্না পারি না। ওইবার রুটি বেলতে গেলাম, পিঁড়িটাই উল্টে আসমার পায়ের উপর পড়লো। বড় মা তো আমাকে কিছুই করতে দেবে না, বের করে দেবে। হেইডা তো, হ্যাঁ ভালা মানুষ, হেল লেগে দেয়। কিন্তু তুই আজকা বাইর হবি না, কসম দিয়া খাড়াইয়া থাকবি। অহন রান্দে যা, নইলে সব মনে মনে কইব এই হাসনা তোরে শিক্ষা দীক্ষা দেয় নাই। আচ্ছা। তুষি পাশ কাটতে গেলে হাসনা আর্তনাদ করে বললেন, ও কি, এমনি কই যাস? ভোরকে দাঁড়িয়ে গেল মেয়েটা, কেন রান্নাঘরে? হাসনা ফিসফিস করে বললেন, তুই কি সেরি পাগল? যা গোসল দিয়ে আয়। তুষি অবাক হয়ে বলল, ও মা, এই 7টা বাজে গোসল করব কেন? দুপুরে করব। আরে সেরি কয় কি, গোসল না করে এক পা বার হইবি না। কেন, গোসলের মধ্যে বিশেষত্ব কি? হাসনা কটমট করে উঠলেন, তোরে আমি মাইরাই ফেলামু সিধা সেরি। তুই কি বাতাসে বড় হইছস? তুষি মাথা চুলকালো। হাসনা কপাল চাপড়ালেন এই মেয়ের বোকামি দেখে। তারপর ভাবলেন ব্যাপারটা স্বাভাবিক। তুষি জীবনে একটা প্রেম করেনি। চাল চলন পোশাক আশাক সব ছিল পুরুষদের মতো। কুস্তিও শিখলো সেজন্য। ছেলেপেলে ওকে প্রেমের প্রস্তাব দেওয়া তো দূর দূর থেকেই শীষ বাজালেও গিয়ে চুল টেনে দিত। সেই মেয়ের সংসার সম্পর্কে ধারণা থাকবে কিভাবে? কেই বা বুঝাবে এসব? হাসনা এক পা লুকি দিল খাটের দিকে। স্বার্থ ঘুমাচ্ছে। বৃদ্ধা ফিসফিস করে বললেন, আচ্ছা একটা কথা কই, তোরা যে আলাদা ফ্ল্যাটে ছিলি, এক রাইতে বাইরে ছিলি না, এক রুমে ছিলি? বাইরে থাকবো কেন, এক রুমেই ছিলাম। সকালে গোসল দিছিলি? তুষি ঘাড় নাড়লো, হ্যাঁ। হাসনা ওর মাথায় থাপড় মেরে বলল, তাহলে আবার অবুঝের বান করস কে? জলদি যা। না, এখন হবেই না। সারা রাত এসি চলেছে, ঠান্ডায় জমেছিলাম আমি।
এখন গোসল করলে আমার শীত করবে। হাসনাত চোখ রাঙিয়ে বললেন, তুষি, তর্ক করিস না, গোসল করতে হইব। তুষি তেরামো শুরু করলো, করবো না সরো। ও যেতে নিলে হাসনাত কুনোই টিপে ধরলেন, কপাল চাপড়ে বললেন, আল্লাহ গো আল্লাহ, এইটারে কোন পিসা দিয়া বাড়াইলে এইটাই বুঝবো। তুষি নাক ফুলিয়ে বলল, দাদি, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে, আমাকে সম্মান দাও বলে দিলাম। ওরে রঙ্গের কথারে সম্মান বুঝেন আর গোসল কথা বুঝেন না, দূরও সরো তুমি। তোরে আমি লাশ বানাই তাও এমনে বাইরে যাইতে দিব না। তুষি যেতে নেয়, হাসনা টেনে ধরে দুজনের তর্কাতর্কির ধাওয়া পাল্টা ধাওয়া চললো কিছুক্ষণ। এর মাঝেই সার্থক ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে চোখ মেলে চাইলো। দরজায় হাসনা তুষির অমন টানা হাসরা দেখে ভুরু কুচকে উঠে বসলো, খুব আশ্চর্য হয়ে বলল, কি হচ্ছে এখানে? তুরন্ত থেমে গেল দুজনে। তুষি শক্ত হয়ে মাথা নুইয়ে ফেললো, ফিরল না পেছনে। হাসনা জোর করে হেসে বলল, কিছু না ভাই, এমনে আইসি। স্বার্থ নিজেও কথা বাড়ালো না। ঘুম ভেঙেছে যখন উঠে ফ্রেশ হতে এগোলো। হাসনা তুষিকে চাপা কণ্ঠে বললেন, জামাই টয়লেটে যাইতাছে, তুই আগে যা, গোসল দিয়ে আয়, না হলে দেরি হইব। তুষিও কণ্ঠশেষে বলল, আমি কেন গোসল করব? আমার গায়ে কি ময়লা? ওরে সেরি, তোরে আমি কি দিয়া পিডামো। স্বার্থ এবার বুঝলো ব্যাপারটা, হাসলো ঠোঁট চেপে, যেতে যেতে বলল, গোসলের দরকার নাই, এরকম কিছুই হয়নি। ও ওয়াশরুমে ঢুকলেও লজ্জায় থতমত খেয়ে গেলেন হাসনা। দুম করে তুষির পিঠে কিল বসিয়ে বললেন, বেশরম সেরি, তোর লাইগা আমার মান ইজ্জতটা গেল গা। নাচ জামাই কি মনে করছে আল্লাহ গো। এতে মনে করার কি আছে? হাসনা দাঁত খিঁচলেন, খপ করে ওর কোনোই ধরে বললেন, লসেরই, তোরে সব হাতে কলমে শিখাইতে হইব। চুরি করতে শিখছে, আদব কায়দা শিখে নেয়। তুষি এতটা নির্বোধ মনে হয় না কোনোদিনও হয়েছে। ও চোখ ঝাপটে ঝাপটে বলল, গোসলের সাথে আদব কায়দার সম্পর্ক আছে? চোর হওয়া কত সহজ, চোর থেকে ভালো হওয়া অনেক কষ্টের দাদি। হাসনা জোরসে এক ধমক দিলেন, চুপ। শওকত দীর্ঘশ্বাস ফেলে বলেন, তাহলে তোমরা যাচ্ছই? রুকসানা চেহারার বিরক্তি ভাব খুব তেজ নিয়ে বললেন, হ্যাঁ। আর থেকে কি করব? যে ছোলের জন্য স্বামীর সাথে তর্ক করলাম, রাগারাগি করলাম, সেই তো আমার মেয়েটাকে এভাবে ঠকালো। শওকতের মুখটা আরো কালো হয়ে গেল, উত্তর দিতে পারলো না। জয়নব বললেন, ঠকালো বলা যায় না, তুমি তো বিয়ে দেবে না বলে ঘোষণা করলে। সেটা না করা অবস্থায় যদি স্বার্থ এরকম কিছু ঘটাতো, তখন আমরা ওকে দোষ দিতে পারতাম। বিয়ে তো ভেঙেই দিয়েছিলে তুমি, রুকসানা। কেন দিয়েছিলাম তা তো আর তোমরা অজানা নয় মা। আমার মেয়েকে যে পানিতে ঠেলে ফেললো, তার কোনো জবাবদিহি চেয়েছো ওর কাছে? সাইফুল মুখ খুললেন এবার, তবে কণ্ঠের নম্রতা কমেনি। বললেন, রুকসানা, তাহলে তো অনেক কথাই বলতে হয়। ক্লাবের ম্যানেজমেন্টের সাথে আমার কিন্তু কথা হয়েছে। ওখানকার সিসি ফুটেজ দেখা গিয়েছে আগে আইরিন তুষিকে ঠেলে পানিতে ফেলে দিয়েছিল। জবাবদিহি তাহলে ওর কাছেও চাওয়া উচিত না? সবাই যেন আকাশ থেকে পড়ল। হতবাক হয়ে মুখ দেখলেন একে অন্যের। রেহনুমা তাজ্জব হয়ে বললেন, তুমি জানলে কি করে? টুসি, যে সেদিন ওইভাবে পুলে পড়ে গেল, আমি কি ব্যাপারটা এত ক্যাজুয়ালি নিয়েছি? পরে যোগাযোগ করেছিলাম ওনাদের সাথে, তখন শুনলাম এসব। রুকসানা অবাক হয়ে বললেন, কি? আমার মেয়ে এই কাজ করেছে? অসম্ভব। করেছে, কিন্তু আমি অশান্তি চাইনি বলে কাউকে জানাইনি। তবে নাসির কিন্তু জানতো কথাটা, ও আমার সাথেই ছিল। সেজন্যই না ক্যান্সেল করে দেওয়া বিয়েতে আবারও নতুন করে বিয়েতে মত দিয়েছিল। আরিন মাথা নুয়ে ঢোক গিলল, বুঝতে পারলো সবার চোখ ওর উপর। এই তীব্র অস্বস্তি না বাড়াতে কাউকে কিছু না বলে লাগেজ টেনে তরবর করে বেরিয়ে গেল সে। রুকসানা তেজি কণ্ঠ নেমে এলো এবার। আসলে ও তুষিকে পছন্দ করে না তো। আবার পার্টিতে কথা ছিল ওর একার হোয়াইট গাউন পরার, সেখানে তুষি পরে এসে থিম নষ্ট করাতে মনে হয় ওর মাথা ঠিক ছিল না। কেউ আর কথা বাড়ালেন না, তবে বিরক্তি সবার মুখে। রুকসানা ফের সুর বদলে বললেন, সে যাই হোক, সেজন্য তো স্বার্থ আমার মেয়ের সাথে কমিটেড থেকে আরেকজনকে বিয়ে করতে পারে না ভাইজান। সৈকত বলল, এখন কি করব বলো? মারবো ওকে ধরে? ছোট থাকলে মারতাম, বকতাম, কিন্তু সে এখন যা তৈরি হয়েছে, কথা শোনানো তো দূর, উল্টে আমি দুটো কথা শুনে ফেরত আসতে পারি। নিজে ইনকাম করছে, স্বাবলম্বী হয়েছে, যা ভালো বুঝেছে তাই করছে। অন্য কোনো মেয়ে হলে বলতাম, ওর বউ, ওর দায়িত্ব, কিন্তু মেয়েটা আমাদের দুজনের কাউকেই তো ফেলে দিতে পারবো না। সাইফুল বললেন, স্বার্থ তো ছেলে মানুষ, কিন্তু তুই ওর ফুপি সানা, এভাবে রাগ করলে হয়? সন্তানরা তো ভুল করবেই। হ্যাঁ ভাইজান, তুমি তো এই কথাই বলবে। তোমার মেয়েকে বিয়ে করেছে না? তোমার ওই মূর্খ মেয়ে নিয়ে ভাইজানের ডাক্তার আর পুলিশ ছেলেতে যে যুদ্ধ লেগেছে, দিন তো তোমারই। সাইফুলের মুখটা থমথমে হয়ে গেল।
জয়নাব ধমকে বললেন, এসব কি কথা? বড় ভাইকে সম্মান করতে জানো না? আমি আর কিছু জানতে চাই না আম্মা, তোমাদের জ্বালাতেও চাই না। আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি, তোমরা থাকো তোমাদের নাতি নাতনি নিয়ে। তোমার কথা শুনে মনে হচ্ছে স্বার্থকে মেয়ে জামাই না বানাতে পেরে খুব দুঃখ পাচ্ছ, অথচ ওর একটা ফাঁক ফোকর পেলে তুমিই তো সবার আগে লাফিয়ে ওঠো মা। লিভিং রুমে তর্কাতর্কি চলছে। আইরিন এসবে ভালো লাগছিল না। লাগেজ টানতে টানতে সোজা লনে এসে দাঁড়ালো। ঠোঁট ফুলিয়ে মুক্ত বাতাসে শ্বাস নিল কিছু পল। চোখটা জলে ভেসে উঠলো অমনি। গুমড়ে উঠলো স্বার্থের জন্য। মানুষটা কেন ওকে ভালোবাসলো না? কেন ওকে অন্য চোখে দেখতে পারলো না? হয়তো ও ভুল পথ নিয়েছিল, কিন্তু ভালোবাসায় তো ভুল ছিল না। যেখানে তুষি একটা গন্ডমূর্খ বস্তি থেকে উঠে এসেছে, ও সব জিতে নিল। সেখান থেকে ছোট্ট থেকে সবার প্রিন্সেস হয়ে শূন্য রয়ে গেল আইরিন। মেয়েটার ধ্যান ছুটলো হর্নের শব্দে। অনেকক্ষণ ধরে প্যাপো আওয়াজটা বাজছে পেছনে। বিরক্ত হয়ে ফিরে চাইলো আইরিন। জামিল জানালা থেকে মাথা বের করে বলল, সরুন, নাকি উপর দিয়ে চালাবো? আইরিনের মন ভালো না। অন্য সময় তুমুল ঝগড়া করতে পারতো, কিন্তু আজ চুপচাপ সরে গেল একপাশে। এতেই ভুরু দুটো বেঁকে গেল ওর। তৎক্ষণাৎ গাড়ির ইঞ্জিন অফ করে নেমে এলো জামিল। একদম সামনে এসে বলল, মিস আয়োডিন, কাঁদছেন কেন? কে মেরেছে? আইরিন হতভম্ব হয়ে বলল, মারতে যাবে কেন? তাহলে চোখ ভাসিয়ে ফেলছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই বিষণ্ণ এবং মনক্ষুণ্ণ নারী। আইরিন নাক কুচকে বলল, কি? এই সোজা করে বলুন। আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, এত কঠিন বাংলা বুঝি না। বাংলা ইংলিশ ছাড়ুন। আপনাকে প্রথমবার কাঁদতে দেখে আমার হজম হচ্ছে না। আইরিন ভুরু কুচকে বলল, কেন? কেমন কুমিরের কান্না মনে হচ্ছে? আইরিন এসব বাগধারা বোঝে না। চোখ পিটপিট করে বলল, কুমিরও কাঁদে? জামিল হাসিটা চাপা দিয়ে বলল, আপনার কি হয়েছে বলা যাবে? ঢং করছেন যেন জানেন না। আমি আসলে কিছু জানি না। স্বার্থ ভাই যে বিয়ে করেছে আপনি জানেন না? হ্যাঁ, তা জানি। বিয়ে করেছে, এখন তো সারা জীবন ও কাঁদবে, তাই না? ওর জায়গায় আপনি কাঁদছেন কেন? আইরিন খিটমিট করে বলল, ফাজলামো করছেন? মজা নিচ্ছেন তাই না? ওনার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর উনি তুষিকে বিয়ে করলো। এখন আমি কাঁদবো না তো কি আপনার গলা ধরে নাচবো? সবেগে মাথা ঝাঁকালো জামিল। নোপ, নো চান্স। আপনি খুব খারাপ নাচেন। আমি আর কখনো আপনার সাথে নাচতে চাচ্ছি না। আইরিন মেজাজ খারাপ করে বলল, আচ্ছা, ইলম্যানার তো আপনি। এই আপনি নেমেছেন কেন? যান, নিজের কাজে যান। সাথে মুখ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। জামিল ফোঁস করে শ্বাস ফেলে পকেট থেকে রুমাল নিয়ে বাড়িয়ে দিল ওর সামনে। আইরিন থমথমে গলায় বলল, নো থ্যাঙ্কস। কাজল ঘেটে গেছে, মিথ্যা বলার জায়গা পান না। কাজল দিয়েছি আমি, ও দেননি? আচ্ছা থাক, বাড়িয়েছি যখন নিন। আইরিন নিল থাবা মেরে। ব্যস্ত হাতে চোখটা মুছলো, আবার ফেরত দিল। জামিল বলল, নিজেকে শক্ত করুন মিস আয়োডিন। আইরিন, আচ্ছা যাই হোক, শুরুতে আতো আছে। আপনি আমার কথা শুনুন। স্বার্থের জন্য দুঃখ পাবেন না, বরং আনন্দ পান ওই তেরা ঘাড়ের ছেলেটা আপনার কপালে না জুটার জন্য। সান্ত্বনা দিতে এলে ভালো করে দিন, উল্টাপাল্টা কথা বলছেন কেন? কি যে বলবো, আসলে এই মুহূর্তে আপনার জন্য আমার অনেক মায়া লাগছে। আইরিন ভেঙচি কেটে বলল, মিথ্যুক। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। সেদিন ডান্স ফ্লোরে স্বার্থের সাথে তুষিকে নাচানোর জন্যই তো আমাকে আটকে রেখেছিলেন। ধরা পড়ায় জিভ কাটলো জামিল। মাথা চুলকে বলল, ইয়ে তাতে কি? তখন ওকে সাহায্য করেছি, এরপর আপনাকেও করব। আমি তো খুব পরোপকারী মানুষ, চাই না সাহায্য। আমি আপনার শত্রু নই, বরং একদিক থেকে আমাদের অসীম মিল। মনে মনে আমরা আত্মীয়। আইরিন কপাল গুছিয়ে বলল, আত্মীয়? ইয়েস। যেমন চোরে চোরে মাসতুতো ভাই, তেমন সেকায় সেকায় সেকাতো ভাই। অল্প হোক বা বেশি হোক, ছ্যাঁকা তো আমরা দুজনেই খেয়েছি, তাই আমরা আত্মীয়। আরিন তবদা খেয়ে চেয়ে রইল। দাঁত বের করে হাসলো জামিল। ভুরু উঁচিয়ে বলল, সুন্দর কথা বলছি না? চাইলে দার্শনিক হতে পারতাম। আপনি কি আসলেই ইঞ্জিনিয়ার? জি, কেন? এত লেম ইঞ্জিনিয়ার আমি আমার জন্মে দেখিনি। জামিলের হাসিটা দপ করে মুছে গেল অমনি। কিছু বলার আগে রুকসানা হাজির হলেন সেখানে। ওকে দেখে বললেন, আরে বেটা তুমি। জামিল সালাম দিয়ে বলল, স্বার্থ ডাকলো আন্টি? আছে বাসায়? সহসা মুখ কালো করে ফেললেন তিনি। ঝামাটা মেরে বললেন, জানি না, চলো কিউটি। মেয়ের হাত টেনে নিয়ে গাড়িতে উঠে গেল রোকসানা। জামিল একটু অবাক হলো। হাসা হাসি নারী হঠাৎ রেগে পাড়ি দিচ্ছে গাড়ি কেন? ততক্ষণে ওদের গাড়ি গেট পেরিয়ে যাচ্ছে। সে সময় আইরিন খোলা জানালা থেকে এক পাশ ফিরে চাইলো। অমনি জামিল হাত নেড়ে বলল, বাই বাই। ভেঙচি কেটে মুখটা আবার ফিরিয়ে নিল আইরিন। জামিল ভড়কে যায়, বিড়বিড় করে বলে, এরা বিটিভির অ্যান্টেনা নাকি? যখন তখন ঝিরঝির করে কেন?
স্বার্থ তৈরি হচ্ছে। ওইভাবেই কয়েকবার দৌড়ের পথটা দেখলো সে, অপেক্ষা করলো বসন্তের শীতল হাওয়ার মতো কারো আগমনের জন্য। তুষি এলো তখনই, বাইরে পায়ের শব্দ পেয়ে তুরন্ত নজর সরিয়ে পাথর হলো স্বার্থ, মনোযোগ ফেলো আয়নায়। তুষির গতি থামলো চৌকাটে এসে, চুপটি করে দেয়াল ঠেস দিয়ে দাঁড়ালো, জিভে ঠোঁট চুবিয়ে মাথা নুইয়ে রইলো। পা দিয়ে খুঁটলো মেঝের টাইলসটা। সময় কাটে অথচ একটা কথাও বলে না ওরা। তুষি একবার চাইলেও প্রশ্ন করবে, সোজাসুজি জিজ্ঞেস করবে কালকের কথা, কিন্তু মনে হলো সেটা বড্ড বেহায়াপনা হবে, তাই আর বলল না কিছু। এর মাঝেই মিন্টু এলো, জানালো জামিল এসেছে। স্বার্থ বেরিয়ে যেতে নেয়, তুষি নড়ে চড়ে ওঠে, যেন বলতে চায় কিছু। হঠাৎ কি ভেবে স্বার্থ থামলো, ফিরে চাইলো না। তবে ওভাবেই বলল, ফিরতে রাত হবে। ইউষার দিন আজকেও ভালো কাটেনি, ঘুম থেকে উঠে দেখেনি অয়নকে। ফোনও ধরছে না আজ। মানুষটা এত ভেঙে পড়বে জানলে ইউষা কখনো এরকম পাকনামো করতো না। যখন প্রথম অয়ন বলেছিল তুষিকে ভালোবাসে, ইউষার উচিত ছিল সেই দিনই সত্যি বলে দেওয়া। এই অনুতাপ আফসোস এখন প্রতিদিন ওকে কুড়ে কুড়ে খাবে না। মেয়েটা পোড়া শ্বাস ফেলে বসার ঘরে এলো, অমনি মুখোমুখি হলো জামিলের সাথে। ঠোঁট টেনে হাসলো ছেলেটা, ছোট শব্দে বলল হাই। ইউষাও হাসলো একটু, সালাম দিল পরবর্তীতে। জামিল সুদা, এক্সাম চলছে? হ্যাঁ, আজকে থেকে শুরু। প্রিপারেশন কেমন? ওই আর কি। আপনি কখন এলে? এই তো সবে। তুমি দিন দিন এত শুকিয়ে যাচ্ছ কেন ইউষা? খাওয়া দাওয়া করো না? ইউষা মলিন চোখে হাসলো, কথা পাল্টে বলল, আপনি থাকুন জামিল ভাই, আমার একটু তাড়া আছে, প্রথম পরীক্ষা, আগে ভাগে যাওয়া দরকার, আমি আসি। জামিলের মন খারাপ হলো বোধহয়, মুখের হাসিও কমলো একটু, মাথা নেড়ে বলল যাও। ইউষা বেরিয়ে গেল। মেয়েটার যাওয়ার দিকে চেয়ে রইল সে, তক্ষুনি পাশে এসে দাঁড়ালো স্বার্থ। পারফিউমের গন্ধে জামিল বুঝলো কে। সেই আগের মতো উচ্ছল হেসেও তাকালো, বলল, ডাকলেই চলে এলাম, বের হয়ে কথা বলি। দুজন যেতে নিলে তনিমা ও ঘর থেকে উদ্বেগ নিয়ে বলল, কি রে, কই যাচ্ছিস? খাবি না? বাইরে খেয়ে নেবো। আর জামিল, ওর নাস্তা দিলাম তো। আমিও বাইরে খাবো আন্টি। এদেশের পুলিশদের তো চেনেন, কথা না মানলে জেলে ভরে দেয়। তনিমা হেসে ফেললেন, স্বার্থ ওর কলার ধরে টান মারলো। হোঁচট খেতে খেতে আসামির মতো এগুলো ছেলেটা। সৈকত সবে খেয়ে উঠেছেন, রাত তখন অনেক। হাত ধুচ্ছিলেন বেসিনে, ঘাড় ফিরিয়ে বললেন, আর কতক্ষণ বসে থাকবে, খেয়ে নাও। তনিমা ঘড়ি দেখে বললেন, দেখি আর একটু। দুটো ছেলের কেউই এলো না। তোমার মেজো ছেলের কথা জানি না, তবে অয়ন নিশ্চয়ই ব্যস্ত, না হলে ও এত রাত করে ফেরার লোক নয়। রেহনুমা বসে আছেন না খেয়ে, যাকে ছাড়া খান না তিনি। বললেন, আমারও তাই মনে হয় আপা, স্বার্থ তো প্রায়ই বাড়িতে ফিরতো না, কিন্তু অয়ন খুব কাজ না থাকলে দেরি করার ছেলে নয়। তনিমার চিন্তা তাও করলো না, তিনি তো জানেন ছেলের মনের কি অবস্থা এখনো। বাড়ি থেকেই না সন্ন্যাস নিয়ে নেয়। ছোট ছোট কণ্ঠে বললেন, ফোনও তো ধরছে না। রেহনুমা মেয়েদের দিকে দেখলেন একবার। তুষি ইউষা যেন দুটো পুতুল পাশাপাশি বসে আছে, কারো মুখে কথা নেই, তবে একরাশ চিন্তায় ওরা। উনি কপাল কুঁচকে বললেন, কিরে উষা, তুষি না হয় স্বার্থের জন্য খাচ্ছে না, তুই বসে আছিস কেন? দরজায় লেগে থাকা ইউষার উদ্গ্রীব নজর ততস্থ ফিরল, নড়ে চড়ে বলল, আমি তো মা ওই, তোমরা খাওনি কেই, আমি খেলে কেমন দেখায় তাই বসে আছে। সাইফুল বললেন, কাউকেই আর বসতে হবে না, টেবিলে চলে এসো। ইউষা, তোমার কাল পরীক্ষা নেই না আব্বু? আবার 4 দিন পর, আর একটু বসি, ভাইয়ারা আসুক। এদিকে তুষি মহা চিন্তায় পড়েছে। একদিকে অয়ন, ওর জন্য খারাপ লাগছে বই কি, কাল অত কঠিন কঠিন কথা শোনালো, এ নিয়ে আবার কিছু হলো না তো। কিন্তু না বলেও উপায় ছিল না, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছিল যে। অন্যদিকে স্বার্থর চিন্তাও কিছু কম নেই। লোকটা হঠাৎ এমন পাথর হলো কেন? কাল থেকে ওর সাথে ঠিকঠাক কোনো কথা বলছে না, কিছু উল্টাপাল্টা শুনিয়ে জ্বালাচ্ছেও না। তক্ষুনি বাইকের হর্ন শোনা গেল, দারোয়ান মোটা গেট টেনে ধরলো, সরালেন। ওই ঝনঝন শব্দে তড়াক করে লাফিয়ে দাঁড়ালো তুষি, চোখে মুখে সীমা শূন্য উদ্বেগ ছুটে এলো সাথে। তনিমা একটু হাসলেন, পরপর ডুব দিলেন আরেক ছেলের অপেক্ষায়। স্বার্থ বাড়ি ঢুকলো, বসার ঘরে সবাইকে ছাপিয়ে কথাবার্তা না বলে সোজা রওনা করলো ঘরে। তুষি ওড়নার সুতোতে হাত পেঁচাতে পেঁচাতে দাদির দিকে চাইলো। হাসনার সঙ্গে সঙ্গে চোখের ইশারায় বুঝালেন যা। তুষি তুরন্ত ছুটলো, সেই সকালের মতো দরজার পাশে জড়সড় হয়ে দাঁড়ালো। স্বার্থ ইউনিফর্ম ছাড়লো, ওয়াশরুম গেল, চোখে মুখে পানি দিয়ে আবার বেরিয়েও এলো, অথচ একটা কথাও বলল না। তুষির মেজাজ এবার গরম হয়ে যায়। কি ভাব নিচ্ছে দেখো, কাল তো ঠিকই ইনিয়ে বিনিয়ে চুমু খেয়ে ফেললো। নিজের সব ঝাল তুষির ঠোঁটের উপর দিয়ে মিটিয়েছে। থুতনি শুদ্ধ সারা রাত জ্বলেছে ওর, কিন্তু তাও কিচ্ছু বলেছিল? বলেনি, কোনো দোষও করেনি। তবে এত ঠাটবাট কিসের?
তুষি আর দাঁড়ালো না, কথা না বললে নেই, কাল আর পরশু অব্দি দেখবে ওর অত কথা বলারও শখ নেই। তুষি একা একা ভেঙচি কাটে। আসমা উপরে এলো তখনই, সামনে ওকে পেয়ে বলল, আপা ভাইজানের ভাত বাড়ছে, আমাকে বলছো কেন? ঘরটা তা ঘরটা যারটা তাকে বলে যাও। তুষির চেহারা দেখে আসমা একটু মিইয়ে গেল, অসহায়। হায় হায়, এত হাসি খুশি মানুষটা চটলো কেন হঠাৎ? তুষি ফের নিচে যখন এলো তখন নারী পক্ষ টেবিলে বসেছে। কারণ এতক্ষণে কল ধরেছে অয়ন, জানিয়েছে কাছাকাছি আছে, আসছে প্রায়। জয়নবকে ওষুধ খেতে হয় বলে রাতের খাবার তাড়াতাড়ি খান। এতক্ষণে ঘুমের পথে পাড়ি দিয়েছেন তিনি। তুষি সোফায় বসলো বোম হয়ে। রেহনুমা বললেন, কি রে ওখানে বসলি কেন, খেতে আয়। খাবো না। আবার কি হলো? এই তো বিকেলে কত আদর টাদর করলাম। আমি তোমার উপর রেগে নেই তাহলে? তুষি জবাব দিল না, ঠোঁট গোছ করে রইল। স্বার্থ হাজির হলো সে সময়। চেয়ার টান দিতে তনিমা বললেন, তুষির কি হয়েছে, কিছু বলছিস না তুই? ও পাল্টা প্রশ্ন করলো, আমি সারাদিন বাসায় ছিলাম। তুষির বক্ষতালু পুড়ে ছাই হয়ে গেল। কি নাটক রে, নিজে আগুন জ্বালিয়ে দিয়ে ঢং করছে। তখনই খোলা দৌড় দিয়ে বাড়ি ঢুকলো অয়ন। ইউসা তড়িৎ সোজা হয়ে বসলো। কিছু বলবে পূর্বে মুখ খুললেন তনিমা। বললেন, এসেছিস, ফ্রেশ হয়ে আয়, যা খাবার দিই। অয়ন গোটা ঘরে দেখলো একবার, সবাই আছে এখানে। সৈকতও বসেছিলেন ছেলের জন্য। সকালের পত্রিকা ছিল হাতে। ভোর ভোর কাজে বের হয়, পড়া হয়নি। ওকে দেখেই বললেন, এত দেরি করলি যে? আচ্ছা থাক, এসব পরে হবে, যাও আগে হাত মুখ ধোও, সবাই তোমার জন্য বসেছিল। তারপর উঠে ঘরের দিকে যাচ্ছিলেন তিনি। অয়ন ডাকলো আস্তে করে, বাবা শোনো। থামলেন ভদ্রলোক। ভেতরে গাঢ় অস্বস্তিটা চাপা দিয়ে সোজাসুজি তাকালেন। ইস, ছেলেটার চেহারায় অবস্থা শোচনীয়, কেমন মরা মরা চোখ দুটো। অয়নের জন্য সৈকতের ভীষণ মায়া লাগে। কেন যে তুষির সাথে বিয়ে দিতে যাচ্ছিলেন। এখন প্রতিদিন মরবে ছেলেটা, আর বাবা হয়ে তিনি কিছুই করতে পারলেন না। মোলায়েম স্বরে শুধালেন, কিছু বলবে? অয়ন এপ্রন আর হাতের স্টেথোস্কোপ নামিয়ে রাখলো টেবিলের উপর। আরেকবার সবাইকে দেখে বলল, কথাটা বাড়ির সবার উদ্দেশ্যেই বলবো, একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। স্বার্থবাদে তৎপর হয়ে চেয়ে রইল সকলে। তুষি শুধু মেঝের দিকে তাকিয়ে কষলে গেল আঙ্গুল। তনিমা এগিয়ে এলেন, সাইফুলও এসে দাঁড়ালেন কাছে। কি হয়েছে রে? অয়ন জিভে ঠোঁট ভিজালো, বলল, লাস্ট মান্থ আমি একটা ফেলোশিপের চান্স পেয়েছিলাম না, ইউকেতে। হ্যাঁ বলেছিলি আমাকে, বাড়ি ছেড়ে যাব না বলে হোল্ড করেছিলি। আমি ওখানে আবার মেল করেছিলাম, আজকে সন্ধ্যা নাগাদ ওদের রিপ্লাই এসেছে, সিট খালি থাকায় ওরা আমাকে একসেপ্ট করেছে। সৌগতের ভুরু কুঁচকে এলো, মানে? অয়ন শ্বাস নেয়। একবার 1 সেকেন্ডের জন্য দেখে নেয় তুষির নতজানু মুখটা, ঘোষণা দেয় বিষণ্ণ সুরে, কাল আমার ফ্লাইট, আমি বরাবরের মতো দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বসার ঘরে বিস্ফোরণ হলো, চমকে উঠলো সকলে। খাওয়া ছেড়ে তড়াক করে দাঁড়িয়ে গেল স্বার্থ আর ইউষা। ওই এক কথায় পৃথিবীটা কেঁপে উঠলো ওর, চোখ ঝাপসা দেখলো সবকিছু। সৈয়দ নিবাসের সুখ শান্তিতে কেউ কালো জাদুর মন্ত্র পড়েছে বোধহয়, না হলে এত দুঃখ কেন সবার? নিশ্চিন্ত মন নিয়ে একটা দিনও কেউ ঘুমাতে পারে না। কেন একের পর এক অশান্তি লেগেই থাকে এখানে? জানা নেই উত্তর, আসলে নেই কারো কাছে। মানুষের জীবনটাই তো এরকম, সুখের চেয়েও দুঃখের সফর লম্বা সেথায়। তরিবা বুঝতে পারলেন না তার কপালের দুর্ভোগ আদৌ কোনোদিন কাটবে কিনা। বিয়ের পর থেকে সইতে সইতে আজ এত দূর এসেছেন। সন্তানেরা বড় হলে সুখ পাবে এই ভেবে এতগুলো ভোর কাটিয়ে দেওয়া রমণী আজ যখন দাঁড়ালেন এই পরিস্থিতির মুখে, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন তিনি। বাকিদেরও ওই একই দশা আজ। শৌকত থেকে বাড়ির সবচেয়ে ছোট মিন্টুতা অব্দি বিস্ময়ের নির্বাক হয়ে গেছে। এই তো অয়ন কিছুদিন আগে হেসে হেসে বলেছিল, ফেলোশিপের অফার ক্যান্সেল করে দেব বাবা, বাড়ি ছেড়ে থাকা আমার পোষাবে না, এত ডিগ্রি দিয়ে কি হবে, যদি জীবনের সুন্দর সময়গুলোয় আপন জনদের ছাড়া চলে যায়। সেই অয়ন হুট করে এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল, তাও আবার বলল বরাবরের জন্য। মানে কি? ও কি আর ফিরবে না এখানে? খাবারের সবে হাত ডুবিয়েছিল স্বার্থ, এক লোকমাও খায়নি। ওইভাবে সব ছেড়ে উঠে এলোছে, ভাইয়ের কোনোই টেনে ফেরালো নিজের দিকে। সরবার নীরবতা ভাঙলো ওর এক একটি ছোড়া প্রশ্নে। দেশ ছাড়বি মানে? দেশ ছাড়বি কেন? দেশ ছাড়ার মতো কিছু কি দেশ ছাড়ার মতো কি এমন হয়েছে? অয়ন শক্ত মুখ করে আরেক দিক চেয়ে রইল, জবাব দিল না, দেখলো না ওকে, এড়িয়ে গেল প্রতিটা কথা। সাইফুল বললেন, কি ছেলে মানুষই করছিস অয়ন, বরাবরের মতো দেশ ছাড়বি? আমরা আমরা তোকে ছাড়া থাকবো কিভাবে বাবা?
তুষির বুক শুকিয়ে গেছে, চিন্তায় উদ্বেগে উত্তেজনায় হাঁসফাঁস করে ইউষার দিকে চাইলো। খাবার টেবিলে কাঠের পুতুলের মতো বসে আছে মেয়েটা, যা দেখে মুখটা আরো বিবর্ণ হয় তুষি। ছটপট করে ভাবে, আল্লাহ, ইউষা এই আঘাত সইবে কেমন করে? অয়ন ভাই চলে গেলে তো পুরোপুরি শেষ হয়ে যাবে। স্বার্থ ভাইয়ের গাল ছুঁয়ে মোলায়েম স্বরে বললেন, অয়ন, তাকা আমার দিকে। অয়ন অয়ন তাকালো না, উল্টে হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিল। থমথমে গলায় বলল, তুমি আমার সাথে কথা না বললেই আমি খুশি হব। স্বার্থের চেহারার রং বদলে গেল, কোমল চোখ দুটো ছলকালো সামান্য, তবে বলল না কিছু। তনিমা ভেজা চোখে ছেলের মুখটা দেখলেন, কিছু বল। থেমে থেমে শুধালেন, আমাদের ছেড়ে তুই থাকতে পারবি অয়ন? অয়ন চুপ করে রইল। সাইফুল, রেহনুমা সবাই উৎকণ্ঠিত হয়ে কত কি বুঝালেন, কেউ রাজি নয় তার সিদ্ধান্ত নিয়ে। মত নেই কারো, শুধু দীর্ঘশ্বাস ফেললেন শওকত। বললেন, থাক, যেতে চাইছে যখন যাক, আটকিও না। তনিমা আর্তনাদ করে উঠলেন অমনি, না, কি বলছো তুমি? কেন আটকাবো না? এক ছেলে হারিয়েছি, এখন আরেক ছেলে গিয়ে ওই বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকবে কেন? তুষির বিরহে যাচ্ছিস তুই? তুষি সব হয়ে গেল, আর এতগুলো মানুষ, তারা তোর কেউ না? অপরাধ বোধ আর লজ্জায় তুষি আজ মরে যেতে পারলো না। ঠোঁট টিপে মুখ নত করতেই চোখের জলটা গড়িয়ে পড়লো গালে। স্বার্থ বলল, তোর দেশ ছাড়ার কারণ আমি হলে যাওয়ার প্রয়োজন নেই অয়ন। আমি আর তুষি বরং বাড়ি ছেড়ে আলাদা হয়ে যাব। অয়ন হেসে ফেললো এবার, বিদ্রুপ করে বলল, খুব উপকার করবেন আলাদা হয়ে, কিন্তু এত উপকারের আমার কোনো প্রয়োজন নেই। অবশ্য আপনি আর আপনার বউ কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার প্রতি এত দরদ না দেখালেও চলবে। আমি ঠিক করেছি যখন, যাবই যাব। অয়ন সব ছেড়ে মায়ের কান্নাকাটি মারিয়ে ফেরে অ্যাপ্রন হাতে তুলে হাঁটা ধরলো ঘরে। কি ভেবে থামলো আবার, এক পা পিছিয়ে এসে দাঁড়ালো তুষির সামনে। সবার মাঝে স্পষ্ট গলায় বলল, আমি খুব করে চাইবো আমাকে ঠকানোর শাস্তিটা আল্লাহ যেন তোমাকে কোনো না কোনো দিন দেয়। ঠকবাজদের শাস্তি অনেক ভয়ানক তো, তুমি ছোট মানুষ, সইতে পারবে না। তুষির চিবুক যেন বুকে ঢুকে গেল, মাথা তুলে তাকাতে পারলো না। এক চোখের পানিটা গাল বেয়ে গলায় নেমে এলো আস্তে। অয়ন চলে যায় শব্দ করে, ফেরে না কারো দিকে। তনিমা দু পা পেছনে ছুটলেন, ডাকলেন অস্থির হয়ে, অয়ন বাবা শোন, শোন বাবা শোন আমার কথা। অয়ন থামে না। দুদিন এই ছেলেটা কেমন নিষ্ঠুর হয়ে গেল। শওকত আগলে ধরলেন স্ত্রীকে, বুঝিয়ে শুনিয়ে ঘরে তুললেন। মিন্টু ছলছল চোখে বাবার কোমর পেঁচিয়ে বলল, অয়ন ভাই চলে যাবে আব্বু? সত্যি চলে যাবে? সাইফুল জবাব দিতে পারলেন না, তবে রেহনুমা ফুঁসে উঠলেন তুষির উপরে। গিয়েই নিস্তব্ধ মেয়েটার এক হাত টান মেরে বললেন, এবার মন ভরলো মা? এবার শান্তি পেলি? সাইফুল বললেন, আহ, আবার ওকে কেন? বলতে দাও আমাকে। হ্যাঁ রে তুষি, যার সংসার আগে থেকেই টলছিল দুলছিল, তার সংসারটা এবার ডুবিয়েই ছাড়লি তুই। মজা পেলি তুই? তুষি মাথা নুইয়ে ফুপিয়ে উঠলো। স্বার্থ জবাব দিতে চাইলো, থামালো ইউষার কথা শুনে। পেছন থেকে ধীরজ পায়ে হেঁটে এসে দাঁড়ালো মেয়েটা, স্বীকার করলো শান্ত গলায়, তুষি কিছু করেনি মা, তোমরা যা বলতে হলে আমাকে বলো। রেহনুমা অবাক হয়ে ফিরলেন, চোখে মুখে প্রশ্ন নিয়ে বললেন, তুই কি করেছিস? ইউষা টলমল নয়ন তুলে তুষির দিকে চাইলো। অমনি উদ্বেগ হয়ে দুপাশে মাথা নেড়ে মানা করলো মেয়েটা, বোঝালো না বলতে। ইউষা শুনলো না, চোখের পানি মুছে বলল, তুষি বিয়ে করতে চায়নি। আমি তো আগে থেকে জানতাম অয়ন ভাই ওকে পছন্দ করে। আবার মেজো ভাইয়া ওকে স্ত্রীর স্বীকৃতি দিতে চাইছিল না, তাই সব মিলিয়ে আমি ওকে কসম দিয়েছিলাম। বলেছিলাম অয়ন ভাইকে বিয়ে না করলে আমি সুইসাইড করব। ইউষার কথা শেষ হলো, সঙ্গে সঙ্গে গাল কাঁপিয়ে একটা চড় মারলেন রেহনুমা। ঝরঝর করে কেঁদে উঠল মহিলা। ভদ্র মহিলা চিৎকার করে বললেন, মরে যা তোরা দুই বোন, এসব কাহিনী না করে একেবারে মরে যা, আর শান্তি দে আমাকে। আমি এখন আপার সাথে চোখ মেলাবো কিভাবে? কিভাবে তাকাবো আপার দিকে? আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান কেন দিলে যারা আরেকজনের সংসার ভাঙার কারণ হয়? স্বার্থ চোখ বুজে চশচক শব্দ করলো। একবার তাকাতেই চোখাচোখি হলো তুষির সাথে। নিশ্চুপ তর্কে না জড়ানো মেয়েটা কিছু বলেনি, শোনায়নি, শুধু আধভুজা কাতর চোখটা এমন ভাবে ফেললো, ওতেই বুক মুচড়ে উঠলো স্বার্থর। কাটার মতো খোঁচা লাগলো গায়ে, যেন মনে হলো তুষির এই কাতর দৃষ্টি বলে দিচ্ছে সবকিছুর মূলে আপনি। স্বার্থ আর স্থির থাকতে পারলো না দাঁড়াতে। টালমাটাল লম্বা পা টেনে টুনে ঘরে রওনা করলো। সাইফুল পরিস্থিতি থামাতে স্ত্রীকে টেনে নিয়ে গেলেন। মিন্টুও রইল না। হাসনা, তুষি, ইউষা বাদে বসার ঘর শূন্য। আনত ইউষা মুখ মূর্তি বনে থাকে, যার বলার মতো কথা নেই, করার কিছুই নেই। হঠাৎ টের পেল কাঁধের উপর নরম হাতের স্পর্শ। বিষণ্ণ মুখটা তুলে চাইলো। তুষি বলল, কেন বলতে গেলে? মানা করেছিলাম, আমাকে বলতো যা বলার।
আমার আরো আগে বলা উচিত ছিল, তাহলে তোমাকে এত কথা শুনতে হতো না। আমার কথা শোনার অভ্যাস আছে ইউসা, তোমার তো নেই। ইউসা ফুপিয়ে উঠল, যেন বাঁধ ভেঙে কোনো নদীর চর ভেঙে পড়লো পানিতে। তুষি বুঝলো এই কান্না কিসের। অয়নের বিরহ, তার চলে যাওয়ার শোক। ওর দুবাহু ধরে বলল, কেঁদো না ইউসা, এটা কান্নার সময় নয়। অয়ন ভাইকে আটকাও যাও। ইউসা তুচ্ছ হাসে, আমি আটকাবো? পরপরই কান্নায় হু হু করে উঠল সে। আমার কপালটা দেখলে তুষি, কিছু পাওয়ার আগেই কেমন তছনছ হয়ে যায়। এতদিন তাও একটু চোখের সামনে দেখতাম, নিঃশ্বাস শুনতে পেতাম, কথা বলতে পারতাম। এখন নাকি তাও হবে না। অয়ন ভাই চলে যাবেন তুষি, আমি ওনাকে না দেখে বাঁচতে পারবো বলো? ইউসা, ভেঙে পড়ো না। তোমার অয়ন ভাইকে আটকাতে হবে, ওই ক্ষমতা আমার নেই। আছে। ভালোবাসো না ওনাকে? সেই ভালোবাসার জোর দিয়ে আটকাতে হবে। না হলে বুঝবে তোমার ভালোবাসায় কোনো দমই নেই। যাও, চোখের জল না ফেলে গিয়ে বোঝাও ওনাকে। ইউষার মৃত বুকটা আশায় ভরল একটু। ফিরল আলো নয়নে। কান্না থামিয়ে চেয়ে রইল সে। টুসি চোখ দিয়ে আশ্বাস দেয়, যেতে বলে। দুরন্ত ভেজা গাল মুছে দুরন্ত পাখির ন্যায় সিঁড়ির দিকে ছুটল মেয়েটা। হাসনা খুব অবাক হয়ে বললেন, অয়ন বাইরে পছন্দ করে? অয়ন ভাই জানে কথাটা? টুসি দীর্ঘশ্বাস ফেলে জানালো, না। হাসনা কাঁধে হাত রাখলেন। মায়ের কথায় মন খারাপ করছোস বু? না দাদি, কব। আমি আজ তোমার সাথে ঘুমাই। হাসনা মানা করতে চাইছিলেন, নতুন বিয়ে হয়েছে, আলাদা থাকবে কেন? কিন্তু তোষের চোখ ছাপিয়ে ভেসে ওঠা অনুনয় নাকচ করতে পারলেন না। মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা, তয় নাচ জামায় রাগ হইব না? তুষি অন্য মনস্ক হয়ে বলল, হবে না। আজ বোধহয় ওনাকে আমার একা ছাড়া উচিত। অয়নের ঘরের দরজা বন্ধ। ইউষা উদ্গ্রীব হয়ে ধাক্কা দিয়ে ডাকলো, অয়ন ভাই, অয়ন ভাই। ওপাশ থেকে উত্তর এলো না। দরজায় কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল মেয়েটা, করুণ স্বরে বলল, অয়ন ভাই, সাড়া দাও না, খোলো না দরজাটা। অয়ন এলো কি? না হলে ইউষার বুকের গতিটা এমন বাড়লো কেন হঠাৎ? মনে হলো এক অদ্ভুতরে ছন্দেও অয়নকে অনুভব করতে পারছে, যেন দরজার ঠিক ওই পারে দাঁড়িয়ে আছে মানুষটা। ইউষার ব্যাকুল চিত্র আরো আরো আনচান করে ওঠে, হড়বড়িয়ে বলে, অয়ন ভাই, অয়ন ভাই, শুনছো? ও অয়ন ভাই। এক সেকেন্ড পার হয়, ঠান্ডা হাওয়া ছুটে আসে জবাব। কি বলবি ইউষা? ওই নিষ্প্রভ স্বরে ইউষার গায়ে কাটা দিল, বুকের ছটফটানো বাড়লো, সেই সাথে মুখটা ঝম ঝলকালো একটু। অয়ন ভাই সাড়া দিয়েছে, সব্যস্ত বলল, কেন যাবে আমাদের আমাদের ছেড়ে? হৃদয়ের কোন বা গলার স্বরে বেজে পড়লো একটা কথা, আমাদের ছেড়ে। এতটুকু বলতে পারলো না বেচারি। অয়ন উত্তর দেয়, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। অয়ন ভাই, এমন করো না, যেও না প্লিজ। বাচ্চামো না করে ঘরে যাই উষা, বড় মার কথাটা অন্তত ভাবো। যেও না অয়ন ভাই, আমি তোমার পায়ে পড়ি। ঘরে যেতে বলেছি ইউষা, ডোন্ট ডিস্টার্ব মি। কঠোর স্বরে ইউষার চোখে বিদ্যুৎ খেলে যায়। সুধায় কেমন করে, আমি তোমায় বিরক্ত করছি? মুখের উপর জবাব দিল অয়ন, হ্যাঁ। তুমি তো এমন পাথর ছিলে না অয়ন ভাই। তুই যা এখান থেকে, একবার দরজাটা খোলো না। ধমকে উঠলো অয়ন, তোকে যেতে বলছি না? এক ধমকে ইউষার বুক কেঁপে উঠলো। পরপর দু চোখে ভেসে গেল জলে, ভেতরটা ধসে পড়লো অসহায়ত্ব আর উপায়হীনতায়। এখন হাত কামড়ালেও যেন আর কোনো পথ নেই, সব ডুবিয়েছে। কেন ও বলে দেয়নি? অয়ন ভাই, তুষি মেজো ভাইয়াকে ভালোবাসে। তুমি এখানেই থেমে যাও। কেন ও আটকায়নি তাকে? কেন ও তুষিকে মিথ্যা বলে বলে রাজি করালো? এই কেনর ভিড়ে আজ তলিয়ে গেল ঈর্ষা, হারিয়ে গেল বেদনায়। দরজা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়লো ও, পিঠ রাখলো সেখানে। তারপর কিছু সময় কাটলো। সৈয়দ ঘর নিস্তব্ধ হলো পুরোপুরি। ইউষার ফোপানোর শব্দ যখন কমে আসবে আসবে, কানে এলো খুব কাছে বেজে ওঠা গিটারের শব্দ। ভেজা নয়ন ঘুরিয়ে সতর্ক হয়ে বসলো মেয়েটা। অয়ন ভাই গিটার বাজাচ্ছে। এই পাশটায় যেভাবে ইউষা বসে আছে, ঠিক ওই রকমই ভাবে ওই পারের দরজার পিঠ রেখে ফ্লোরে বসেছে অয়ন। দুজনের মাঝখানে কেবল ওই একটা কাঠ। অয়ন কোলের মাঝে গিটার নিয়ে ডিমবাতির নিয়ন আলোর পানে চেয়ে রইল 2 সেকেন্ড, একটু থেমে আবার সুর তুললো, থামলো, আবার আবার বাজালো, আবার থামলো। চোখের পর্দায় ভেসে বেড়ালো একটা শার্ট প্যান্ট পরা মেয়ে হোঁচট খেয়ে রাস্তায় ছিটকে পড়েছে। মাথা ভর্তি কোকড়ানো চুল। হাত ধরে তুলতে এসে যাকে প্রথম দেখেছিল অয়ন। চোখ দুটো বুজে নেয়ও, আঙ্গুল দিয়ে গিটারের তারে তোলা টুংটাং শব্দটা বহাল রেখে খুব আস্তে গেয়ে ওঠে। রাত জাগা পাখি ডেকে যায়, যায় ডেকে। দীর্ঘশ্বাস। জোনাকিরা জলে, গাছের পাতায় আলোর আভাস। পাশে পড়ে থাকা কবিতার খাতা মিলেছে আকাশ। কলমের রং গুঁড়ো গুঁড়ো হয়ে স্তব্ধ বাতাস। ইউষা নিস্পন্দন হয়ে বসে রইল, দরজায় এলিয়ে রাখলো মাথাটা। অয়নের গানের প্রতিটা কথা ওর বুক পাঁজর ছিঁড়ে আনার ব্যথার মতন।
দরজার দুপাশে দুটো মানুষ একই রকম কাঁদছে, কষ্ট পাচ্ছে, গুমড়ে মরছেও, অথচ দুজনের বিরহের সংজ্ঞা আলাদা আলাদা। ওদের যাতনা, অথচ কোথাও গিয়ে ভালোবেসে না পাওয়ার এক অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদে দুজনেই নিঃশেষ যেন। ইউষার চোখ বেয়ে ফের নামলো জল, মাথা কাত করায় ভেসে গেল কানের লতিটাও। শুনতে পেল অয়ন গাইছে তখনও। ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তল। ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল। ছেঁড়া কবিতার পাতাগুলো সব আধো অক্ষর, হৃদয়ের কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর। ফজরের আজান যখন পড়লো, নড়ে উঠল অয়ন। চোখ মেলে বুঝলো রাতেও এভাবেই ঘুমিয়ে গেছে। এখনো পাশেই পড়ে আছে গিটার। অয়ন চোখ ডলে উঠে দাঁড়ায়, হাত মুখে পানি দেয়। আজ দুপুরে ওর ফ্লাইট। গোছগাছ তেমন নেই, নিজের খুব দরকারি জিনিস ছাড়া কিছু নেবে না। তৈরি হলো অয়ন, এখন বেরিয়ে যাবে। না হলে নিশ্চয়ই মামুনি আসবে ঘরে, দিদুন আসবে, কিংবা চাচ্চু আসতে পারে। ও কারোর মুখোমুখি হতে চায় না, চায় না এইসব নিয়ে কারোর সাথে আলোচনা করতে। হাতে অ্যাপ্রন তুলে দরজা টেনে খুললো। বিহ্বলতায় চমকে উঠল অয়ন অমনি। ইউষা জড়সড় হয়ে ফ্লোরে ঘুমিয়ে আছে। বাকরুদ্ধ হয়ে পড়ল অয়ন, মুখটা আরো অন্ধকার হয়ে গেল। ইস, এই মেয়েটাও না কাল রাত থেকে এখানেই ছিল। ইউষা কি একটু বেশিই কষ্ট পেল? অবশ্য ছোট থেকে ওর সাথে সাথে থেকেছে, সময় কাটিয়েছে, ইউষার ভালো মন্দ সবকিছু তো দেখেছে অয়ন। সেজন্য বোধহয় ওর এভাবে দেশ ছাড়াটা মেনে নিতে পারছে না। অয়ন হাঁটু মুড়ে বসলো ওর সামনে। ইউষা কাত হয়ে থাকা এলোমেলো চুল পড়ে আছে মুখে, কান্নাকাটিতে গালের উপর সাদা দাগ পড়েছে। অয়নের বুকটা কেমন করে উঠলো, ভিজে এলো গলবেল। চুলটা গুছিয়ে দিতে চেয়েও থেমে গেল কি যেন ভেবে। পরপর ফোঁস করে সার ছেড়ে নিজেকে সামলানো অয়ন ঝুঁকে গিয়ে এক ঝটকায় ইউষার নরম শরীরটা তুলে আনে বাহুতে। ছুরি দিয়ে তরকারি কাটতে গিয়ে তনিমার আঙ্গুল কেটে গেছে। রান্নাঘর থেকে টেনে টুনে ওনাকে বের করে সোফায় বসিয়ে গেছেন রেহনুমা। তনিমা হাতে লেগে থাকা স্যাভলনের দিকে চেয়ে চোখ দুটো মুছলেন। ভোর হতেই তিনি ছুটেছিলেন অয়নের রুমে, কিন্তু ছেলে নেই। তনিমা বুঝলেন অয়ন আসলে পণ করেছে, কারো কথা শুনবে না। বড় হয়ে গেছে না, এখন কি আর মাকে লাগে? বাড়িটা এখন নীরব, হইচই নেই, শোরগোল বন্ধ, সবার মুখ ভার। অয়ন বাড়ি ফিরল ঘড়িতে 9টা বাজে তখন। এয়ারপোর্টের জ্যাম ঠেলে যেতে ঘন্টা খানিক লাগবে। সেখানেও ইমিগ্রেশনের অনেক কাজ থাকে। ও কারো দিকে তাকালো না, দেখলো না কাউকে। তনিমা কথা বলতে উদ্বেগী হলেও অবজ্ঞা করলো যেন। সোজা ঘরে গেল, বেরিয়ে এলো দুটো ব্যাগ হাতে, একটা ভারী লাগেজ, অন্যটা পিঠের। নেমে আসতে সাইফুল পথ রোধ করলেন। অয়ন, আরেকবার ভেবে দেখ বাবা, ফ্লাইটের সময় হয়েছে চাচ্চু, দেরি হচ্ছে আমার। শওকত বললেন, তাহলে যাচ্ছই? হু, যাও, আটকাবো না, শুধু বলবো একদম ভুলে যেও না বাবা মাকে। এসো। অয়ন ঘাড় নাড়ল, নিচু হয়ে পা ছুলো বাবার। শওকত নিরাশ মুখে কাঁধ চাপড়ে দিলেন। তনিমাকে রাতভর বুঝিয়েছেন তিনি, বলেছেন এখন দুঃখ পেয়ে যাচ্ছে, ঠিক ফিরবে। কোনোদিন আমাদের ছাড়া থেকেছেও, ফল ফেলোশিপ শেষ করে আর টিকতে পারবে না দেখুন। তবে এতে কাজ হয়েছে কিনা কে জানে। তিনি স্ত্রীর দিকে চাইলেন আবার। তনিমার গাল ভেসে যাচ্ছে জলে। অয়ন কাছে যেতে সেই কান্না বাড়ল। ছেলেকে জড়িয়ে হাউমাউ করে উঠলেন। বারবার বললেন, আসবি তো, সময় পেলেই আসবি তো। অয়ন মাথা নাড়ল, বুঝ দিল মাকে। তবেও জানে ও আর ফিরবে না। তারপর জয়নবকে সালাম করতে গেলে দিলেন না বৃথা। দুই বাহু ধরে আটকে রাখলেন, বললেন, আরেকবার ভাবলে পারতে, তোমার জন্য আমরা সবাই ছিলাম। অয়ন জবাব দিল না। একে একে চাচা চাচি সবাইকে সালাম করলো। হাসনাতে হাসনাকে ছুতে গেলে ছিটকে সরে গেলেন তিনি। বিব্রত হয়ে বললেন, আমারে কেন করতাছো ভাই? আমি কি তোমার সালামের যোগ্য? আমি কারো যোগ্যতা দেখে মূল্যায়ন করি না দাদি। ভালো থাকবেন দোয়া করি। তারপর আর চোখে ঘুরিয়ে সারা ঘর দেখলো, টুসি কোথাও নেই, না আছে স্বার্থ। অন্তত আজ যাওয়ার সময় একবার থাকলে পারতো না? এত স্বার্থপর। রেহনুমা এক ব্যাগ ভর্তি করে কিছু শুকনা খাবার এনেছেন, ওনার হাতে বানানো বিস্কিট, নাড়ু এসব। লাগেজের উপরে পাউচে ভরে দিতে দিতে বললেন, ওখানে গিয়ে যোগাযোগ করিস বাবা, ভুলে যাস না কিন্তু। অয়ন নিরুত্তর। সাইফুল লাগজ ধরতে যান, বলেন, চল এয়ারপোর্টে উঠতি। পূর্বেই টেনে নিল অয়ন, না চাচ্চু, আমি একা যাব, এই সফর আমার একার। অয়ন, প্লিজ চাচ্চু। সাইফুল দীর্ঘশ্বাস ফেললেন। অয়ন সদর অব্দি হেঁটে গেলে কি ভেবে থামলো হঠাৎ, ঝট করে ঘুরে চাইলো পেছনে। গেস্ট রুমের দরজা আগলে দাঁড়িয়ে ছিল তুষি। ও তাকাতে একটু গুটিয়ে গিয়ে চটপট চিবুক নুইয়ে ফেললো। মেয়েটার চোখে মুখে গাঢ় অস্বস্তি, ওখানে দাঁড়িয়েই যেন পড়ে ফেললো অয়ন। নিষ্পান চোখে নীরস হেসে ভাবলো, সুখী হও তুষি,
স্বামী সন্তান নিয়ে তোমার সংসার ভরে উঠুক। আমার ভালোবাসা আমি চিরতরে আমার হৃদয়ে দাফন করে দিলাম। অয়ন পা বাড়ায়, এগিয়ে যায়। ঢোক গিলতে গিলতে ভাবে, এই জন্মে তো আমার হলে না, অন্তত পরের জন্মে আমার হয়ে এসো। সহসা এই কথার বিরোধিতা এলো। ভেতরের অদৃশ্য সত্তাটা হতাশ সুরে বলল, পরের জন্ম বলতে কিছু হয় না রে পাগল। অয়নের বুকে কামড় পড়ল। প্রহার ঠেকাতে আর দাঁড়ালো না। তরবরিয়ে পায়ের গতি বাড়িয়ে বেরিয়ে গেল বাইরে। তুষির হঠাৎ খেয়াল পড়ল ইউষা কোথাও নেই। সে কি! অমর বিদ্যুতের গতিতে দোতলায় ছুটল মেয়েটা। ইউষার কেন যেন আজ ঘুম জেগে বসেছে। মরার মতো বিছানায় শুয়ে আছে মেয়েটা। তুষি হন্তদন্ত পায়ে দৌড়ে গিয়ে গা ঝাঁকিয়ে বলল, ইউষা ইউষা, অহন ভাই চলে যাচ্ছে ইউষা। তড়াক করে চোখ মেলল মেয়েটা, থমকে গিয়ে চেয়ে রইল দুপল। টুসি তাগিদ দিল ব্যস্ত হয়ে, তাড়াতাড়ি যাও, ঈর্ষাদ চলে যাচ্ছেন উনি। কথাটা মাথায় ঢুকতেই ধরফরিয়ে উঠে বসলো মেয়েটা। পরপরই ঝোড়ো হাওয়ার বেগে ছুটলো সেই পথে। গাড়ি লনে ছিল। দরজা খুলে উঠতে গিয়েও থামলো অয়ন। এক পল চাইলো বাড়ির দিকে। ভুরু কুচকে ভাবলো, ইউষা কোথায়? ওকে তো দেখলাম না। ঘুমাচ্ছে এখনো? ড্রাইভার বললেন, স্যার সময় হয়ে যাচ্ছে, রাস্তায় যা জ্যাম। ফোঁস করে শ্বাস ফেলে উঠে বসলো অয়ন। দরজা আটকে দিতেই ইঞ্জিন চালু হয়। গাড়ির তীব্র বেগ নিয়ে বাড়ির বিশাল গেট পেরিয়ে যখনই ওটা বাইরে চলে গেল, বাড়ির ভেতর থেকে পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলো ইউষা। উদ্ভ্রান্ত তেন্দায় হাত বাড়িয়ে ডাকলো, অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন ওই ডাক শোনেনি। গাড়ির চাকা সমেত ধুলো উড়িয়ে মুহূর্তেই হাওয়া হইল সে। ইউষা গেট অব্দি ছুটে যায়। পায়ে জুতো নেই, তাও কুলাতে পারলো না। থেমে গেল ক্লান্ত দেহ, সাথে ঝনঝন করে ভেঙে পড়ল হৃদয়টা। অবসন্ন চোখ দুটো নিথর হয়ে ভাবলো, নিজের দুঃখ ভুলতে আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে গেলে অয়ন ভাই। এ এত কাঁদাবে বলেই কি তোমাকে ভালোবেসেছিলাম? ধুলোমাখা রাস্তা পেরিয়ে এয়ারপোর্টের চকচকে সিমেন্ট বাঁধানো প্রাঙ্গণে গাড়ি থামলো। ড্রাইভার ততস্থ পায়ে নেমে গিয়ে পেছনের ডিক্কি টেনে খুললো। অয়নের বড়সড় লাগেজটা এনে দাঁড় করালো মাটিতে। গাড়ির দরজা ঠেলতে হাত বাড়িয়েও থামলো অয়ন। বুকে ব্যথা উঠলো, কিরমির করলো কোনো কিছুর টানে। মায়ের ছলছল চোখ দুটো সেই পীড়া বাড়ালো কয়েক গুণ। মনে পড়লো ছোট মা, চাচু, মিন্টু, দিদুন, ইউষা, প্রত্যেকের কথা। ইউষাটার সাথে তো দেখা হলো না। অয়ন সিটের সাথে দুদণ্ড ঘাড় এড়িয়ে রাখলো। সময়ে সময়ে শক্ত করলো নিজেকে। এই মুহূর্তের জন্য বাড়ি ছাড়াটা ওর জন্য সব থেকে জরুরি। না হয় আবার হয়তো মনের টানে তুষিকে বিরক্ত করে ফেলবে। না হয় আবার অশান্তির নেশায় ধরবে ওকে। আচ্ছা, এরপর অয়ন পারবে তুষিকে ভুলতে? কোনটা ভুলবে আসলে? তুষিকে, সেই প্রথম দেখা বউ সেজে তুষি যখন ওর সাথে একই গাড়িতে বক বক করতে করতে আসছিল সেই কথাগুলো? না যখন ওর রুমে উকি দিতে গিয়ে ধরা পড়ে কাচুমাচু মুখ বানালো সেটা? আর সেই লাল জর্জেটের শাড়ি পরা খোলা চুলের মেয়েটা, তাকে ভুলতে পারবে অয়ন? এত এত প্রশ্ন, অথচ উত্তরের তাগিদ একই রকম শূন্য ভেসে গেল অয়ন। ভুলতে ওকে হবেই। বাড়ি ছাড়ার জায়গায় দেশ ছাড়ছে ও, স্বজন ছাড়ছে, বাবা মা ছাড়ছে। এত ত্যাগের বিনিময়ে ওকে একটু সাহায্য বিধাতা করবেন না? ফোঁস করে শ্বাস ফেলে এক ঝটকায় দৌড় ঠেলে নেমে এলো অয়ন। অনেক হয়েছে ছোট হওয়া, সম্মান খোয়ানো, আর কত? যাকে নিয়ে লড়বে, যুদ্ধে নামবে, ভাইয়ের প্রতিপক্ষ হবে, দিন শেষে সেই তো মুখ ফিরিয়ে নিল। তুষির ওই দিনের কথাগুলো বুঝিয়ে দিল অয়ন এত চেষ্টা করেও মেয়েটার হৃদয়ে এক টুকরো কোনো ছুঁতে পারেনি। বেখেয়ালি অন্যমনস্ক ছেলেটা গাড়ির দরজা আটকে পিছু ফিরল। উদাস চোখ জোড়া চমকে উঠল অমনি। বিস্ময়, ভীষণ বিস্ময়ে ভরকে গেল অয়ন। মাথার পিক ক্যাপ আর পরনে ইউনিফর্ম পরা স্বার্থ এগিয়ে এলো পা চালিয়ে। মুখোমুখি দাঁড়াতে অপ্রস্তুত হয়ে পড়ল অয়ন। স্বার্থ এখানে আসবেও আশা করেনি। এজন্যই তখন বাড়িতে ছিল না। যাক, ভাইয়ের কথা মনে ছিল তাহলে। জিভে ঠোঁট ভেজালো অয়ন। জিজ্ঞেস করলো মৃদু গলায়, তুমি? স্বার্থের চাহনি নরম। সোজাসুজি বলল, যাস না অয়ন। ভাইয়ের কণ্ঠ দৃঢ়, অথচ পড়তে পড়তে অনুনয় মেশানো বাক্যে ভেতরটা কেমন করলো অয়নের। ভিজে গেল বুকখানা। ঢোক গিলে বলল, কেন? আমি গেলে তোমার কি? উল্টে তোমারই ভালো, পথের কাঁটা দূর হবে। স্বার্থ মাথা নুইয়ে ঠোঁট কামড়ে হাসলো। আমি তোকে কখনো আমার পথের কাঁটা ভাবিনি। তাহলে হয়তো আনন্দ হতো, খুশি হতাম। আমি সবসময় জেনে এসেছি তুই আমার ভাই, আমার একমাত্র ছোট ভাই। এখন এত আবেগ, এত ভালোবাসা, অথচ স্বার্থের সময় এটা কেন মনে রাখতে পারলে না? আমি আমার একার স্বার্থ দেখিনি, তুষির ভালোটাও দেখেছিলাম। কেননা কোনোভাবেই তোরও ভালো। কিন্তু এখন হাজার বুঝালেও তুই বুঝবি না। অভিমানের চশমা পরে আছিস অয়ন, স্বচ্ছতা সেখানে নেই। থাকার দরকারও বাকি। যা ঘটেছে চোখের সামনেই দেখেছি। আমি নার্সারির বাচ্চা নই ভাইয়া। আমি এখানে কথার যুদ্ধ করতে আসিনি। এসেছি তোকে বুঝাতে, তোকে আটকাতে। যাস না অয়ন।
আমার জন্য আমার উপর রাগ করে নিজের বাবা মাকে ছেড়ে যাস না। আমি তো সৈয়দ শওকত আলীর সঙ্গে কথা বলি না। ওনার সাথে আগে থেকেই আমার যোজন যোজন দূরত্ব। তাই চাই না এখন তোর অন্য ছেলেও দূরত্ব বাড়িয়ে দিক। অয়ন দুই ভুরু উঁচিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এই জন্যই এসেছো। ভালো ভালো, কিন্তু তোমার চাওয়া না চাওয়া দিয়ে আমি আর জীবন এগোবো না। আমি এখন আমার মতো চলবো, আমার ইচ্ছে মতো। অয়ন পাশ কাটাতে গেলে বাহু টেনে ধরলো স্বার্থ। অনুরোধ করে মোলায়েম স্বরে বলল, অয়ন, যাস না ভাই। অয়ন ফিরল না, সামনে চেয়ে শক্ত গলায় বলল, যাতে এক বাড়িতে থেকে তোমার আর তুষির সংসার দেখতে পারি, তোমাদের প্রেম দেখতে পারি, তোমাদের বাচ্চা কাচ্চার মামা ডাক শুনতে পারি, সেই খুশিতে। স্বার্থের মুখটা মলিন হয়, রং হারায় তীক্ষ্ণ চোখ। অয়ন হাতটা ছাড়িয়ে নিল, বিড়বিড় করে বলল, ব্ল্যাডি সেলফিশ। সেলফিশ? তোর কথা শুনে মনে হচ্ছে সব অন্যায় আমার একার। নয়। না, আমি যদি কোনো রকম কোনো অন্যায় করে থাকি সেটা একমাত্র তুষির সাথে। আমার যত অপরাধ ওই মেয়েটার প্রতি, কিন্তু তোকে আমি বারবার বলেছিলাম তুষিকে বিয়ে করিস না। নিষেধ করেছিলাম, জানিয়েছিলাম ও তোকে ভালোবাসে না। এত জোর দিয়ে বলেছিলাম মানে নিশ্চয়ই আমি শিওর ছিলাম ওর অনুভূতি নিয়ে। বিয়ের আগের রাতে ও তোকে রিকোয়েস্ট করেছিলাম আমি, তুই শুনিসনি, কানেই নিসনি আমার কথা। আর লাস্ট মোমেন্টে তুষি যখন তোকে বিয়ে করবে না বলে পালাচ্ছিল, তখন আমি ওকে বিয়ে করাতে আমাকে শুনতে হলো আমি সেলফিশ। আচ্ছা, এই আই এগ্রি, সেলফিশ আমি। তাহলে তোকে কি ডাকবো? সেলফ সিঙ্কিং, যে সবাইকে মারিয়ে কেবল নিজের লাভটাই দেখে। তুষির প্রতি তোর এত ধ্যান, এত মনোযোগ ছিল, তাহলে তুই নিজেও জানতিস না তুষি তোকে ভালোবাসে না? জানতিস না? বুঝতে পারিসনি কখন? অয়ন জিভে ঠোঁট চুবিয়ে মুখ ফিরিয়ে রাখলো, দৃষ্টি অস্থির। উত্তর দিল না। স্বার্থ নিজেই বলল, আজকে আর তোর ঠিক ভুল বিচার করে দেব না, সেজন্য আসিওনি। এসেছি তোকে ফেরাতে, আমার জন্য না হোক অন্তত মায়ের জন্য। কথা কেড়ে নিল অয়ন। তোমার এত মহান সাজার দরকার নেই, এত ভালো ভাই সাজারও দরকার নেই। তুমি তুষির ভালো স্বামী হতে চাইছো, তাই হয়ে থাকো। কাল যা বললাম আজকেও তাই বলবো। আমার উপর এত দরদ দেখিও না। আই এম গেটিং লেট, সো গুড বাই। অয়ন হনহন করে সিকিউরিটি গেটের ভেতরে ঢুকে গেল। ভেবেছিল স্বার্থ বাইরেই থেমে যাবে, কিন্তু হয়নি। পুলিশি আইডি কার্ড শো করতেই আরামসে গেট পেরিয়ে ভেতরে এলো সে। পেছনে পায়ের শব্দে ফিরল অয়ন, তাজ্জব হয়ে বলল, তুমি যাওনি? স্বার্থের কথায় আদম মজুদ, তোকে না নিয়ে ফিরবো না বলছি। আচ্ছা, এখন কি টানা হেঁচড়া করবে? প্রয়োজন পড়লে তাই করব। ভালোই ভালোই চল, না হয় ঘাড়ে উঠিয়ে নিয়ে যাব। তোকে ক্যারি করার মতো শক্তি আমার আছে। অয়ন তবদা খেয়ে গেল, একটু ভোরকে বলল, তুমি কি আমাকে তুষি পেয়েছো? তুই যাবি? অয়ন 2 সেকেন্ড থম ধরে চেয়ে রইল। স্বার্থ নরম হলো। ও এক কাঁধ হাত রেখে বলল, আমাদের বাড়িটা এমনিতেই শুকনো চরের মতো অয়ন, তুই চলে গিয়ে সেটাকে মরুভূমি বানিয়ে দিস না। অয়ন উদাস ঠোঁটে হাসে, ভাইয়ের হাতটায় হাত রেখে বলে, তুমি কি চাও না আমি ভালো থাকি? চাই, কেন চাইবো না। দেন লিভ মি অ্যালোন। সাথে কাঁধ থেকে হাতটা ঝট করে নামিয়ে দিল। স্বার্থর মুখটা অন্ধকার হলো। জিজ্ঞেস করলো আধ ভেজা স্বরে, সত্যি চলে যাবি? সবাইকে ছেড়ে গিয়ে পারবি ভালো থাকতে? না পারার কি আছে? আর আমি জানি তুমিও খুব ভালো থাকবে, তাই বলছি এই মিথ্যে মিথ্যে নাটকগুলো করো না। আমি তোকে আমার দিকটা বোঝাতে চাই না। মা, ছোট মা, দিদুন, ইউষা, ওদের দিকটা ভাব একবার। ওদের নিয়ে ভাবার জন্য তুমি আছো না, দ্য গ্রেট স্বার্থ আবরার। ন্যায়ের সৈনিক, ধুরন্ধতার প্রতীক তুমিই ভাবো। আমাকে রেহাই দাও, আমি আমার নিজের পথ বেছে নিয়েছি, আসি। অয়ন চলে গেল। আর একবারও ঘুরে চাইলো না, দেখলো না ভাইকে। স্বার্থর কষ্ট হয়, জ্বলে যায় বুকটা। একটু নড়বড়ে হয়ে পড়ে দেহ। ততক্ষণে অয়ন দৃষ্টি সীমানার বাইরে চলে গেছে। আক্ষেপের দীর্ঘ নিঃশ্বাস ফেলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো ও। এখন বাড়ি ফিরে মায়ের মুখটা দেখবে কি করে? আর ইউষা, অতটুকু মেয়েটা নিতে পারছে এসব? ওদিকের অবস্থা জানতে পকেট হাতড়িয়ে চটপট ফোন বের করলো স্বার্থ। ডায়াল লিস্ট খুঁজে কল দিল সাইফুলের নাম্বারে। অয়ন ইমিগ্রেশনের চ্যাপ্টার শেষ করেছে। ফেলোশিপের কাগজপত্র আর ভিসা চেক করার পর সিল পড়েছে পাসপোর্টে। এয়ারপোর্টের এই কাউন্টার ওই কাউন্টার যাতায়াতের পর জানা গেল ফ্লাইট আসতে 15 মিনিট দেরি হবে। অয়ন চসূচক শব্দ করলো। যতই চাইছে তাড়াতাড়ি করতে, দেশের মাটি টেনে ধরছে তত। ভাইয়া গিয়েছে তো? অয়ন আবার পিছন ফিরে দেখলো, মিছেমিছি হন্য চোখ খুঁজলো স্বার্থকে। এমনিতে পাসপোর্ট ভিসা ছাড়া সিকিউরিটি গেটটাই পার করা যায় না, তবে পুলিশের লোক তো সবকিছুতে এক্সট্রা সুবিধা পায়। অয়ন বলাকা লাউঞ্জের দিকে এগোলো। সাথের বড় ট্রলিটা কাউন্টারে জমা আছে। হিথ্রোতে নামার আগ পর্যন্ত হাতে আর আসবে না।
সাথে পিঠের কালো ছোট ব্যাগটা ছিল শুধু। সেটা সোফায় নামিয়ে রেখে বসলো। ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, ভিসা আর একটা হুডি আছে। থ্রিতোটে ঠান্ডা লাগে অনেক। ও কি ভেবে ফোন বের করলো। স্ক্রিন জ্বলতে ভেসে উঠলো তুষির মেদর মুখখানি। পার্টিতে ওদের পাশাপাশি কিছু ছবি তোলা হয়েছিল। কালো স্যুট পরা অয়ন আর সাদা গাউন পরিহিত তুষিকে কি চমৎকার মানিয়েছিল না? ভাইয়া তো বেশি লম্বা, তুষি ওর বুকের কাছে পড়ে থাকে। সেখানে অয়নের বেলায় তুষির মাথাটা ওর ঠিক কাঁধ অব্দি আসে। স্ক্রিনে তুষির মুখের উপর আঙ্গুল চালাতে গিয়ে অয়ন সচকিত হলো। না, ও আর তুষিকে নিয়ে ভাববে না, একদণ্ডও না। অয়ন তাড়াহুড়ো করে ওয়ালপেপার চেঞ্জ করে একটা হেস্টের ছবি দিয়ে রাখলো। এরপর ফোনের স্লাইড বাটন বার করলো সিমটা। ক সেকেন্ড আঙ্গুলে ঘুরিয়ে ঝিম ধরে থেকে শেষে ছুঁড়ে ফেলে দিল বিনে। আস্তে করে সব স্মৃতি মুছে ফেলবে ও। গ্যালারিতে তুষির যত ছবি আছে, গন্তব্যে পৌঁছে তাও মুছে দেবে। ফোনটা রাখলো অয়ন। এর মাঝে 3 মিনিট কেটেছে, এখনো 12 মিনিট বাকি। এতটা সময় কাটাবে কি করে? অয়ন কফি অর্ডার করলো। হঠাৎ মনে পড়লো ব্যাগে বই আছে। প্লেনের 10 থেকে 13 ঘন্টা জার্নিতে সময় কাটানোর জন্য সাথে নিয়েছিল। এটাও ওর অভ্যাস, দূরের জার্নি বা কোথাও ক্যাম্পেইনে গেলে সাথে বই রাখা। ব্যাগের টেনে বই বের করলো অয়ন। তুলতে গিয়ে ব্যাগ থেকে চার্জার পড়ে গেল। অয়ন বইটা সোফায় রেখে চার্জার তুলতে ছুটলো। পাশের সিটে হুড়মুড় গতিতে বসলো কেউ একজন, ভীষণ তাড়া লোকটির। অথচ ওনার বসার তোরে বইটা ঝুপ করে পড়ে গেল মেঝেতে। লোকটা জিভ কেটে বললেন, সো সরি, ইটস ওকে। অয়ন বই নিতে ঝুঁকলো, হঠাৎ কুঁচকে এলো ভুরু দুটো। বন্ধ বইয়ের ভাঁজ থেকে কিছু একটা বেরিয়ে এসেছে, কাগজ। চার্জার, বই আর কাগজটা হাতে নিয়ে সোজা হলো অয়ন। বাকিগুলো নামিয়ে রেখে মেললো কাগজটা। তুরন্ত চোখজোড়া কপালে চলে গেল। তুষির হাতের লেখা। এই লেখা তো তুষির। ইউষাকে না পেয়ে মেয়েটা যখন ওর কাছে পড়তে আসতো তখন দেখেছিল অয়ন। কি লিখেছে তুষি? অয়ন সতর্ক হয়ে লেখা পড়তে নিল। অসংখ্য কাটাছেঁড়া আর বানান ভুল ভর্তি একটি চিঠি। প্রতিটি লাইনের ভুল শব্দে ভুল। অয়নের চোখ ধরা যাচ্ছিল পড়তে গিয়ে। শুধু আর শুধুমাত্র তুষির লেখা বলে খুব কষ্ট মনোযোগ ধরে রাখলো সে। প্রথম দিকের কথাগুলো অয়ন জানে। তুষি স্বার্থকে ভালোবাসে, জীবনে আর কাউকে সে জায়গা দিতে পারবে না, ব্লা ব্লা ব্লা। এসবের উদাহরণ বিগত কয়েকদিনে পেয়ে গেছে ও। নতুন কিছু নেই। অয়ন তুচ্ছ চিন্তায় হাসলো। পড়তে পড়তে হঠাৎ এক লাইনে এসে আটকে গেল নজর। ইউষা, আপনি জানেন ওই মেয়েটা আপনাকে ঠিক কতটা ভালোবাসে? একদিন নয়, দুদিন নয়, সেই ভালোবাসার সময় সীমা বহু বছরের অয়ন ভাই। চিঠির ওই অব্দি এসে অয়নের বুকে কোপ পড়ল, কুঠারের ন্যায়, তলোয়ারের ন্যায়। বিস্ময়ে এক ধারালো কোপে খণ্ড বিখণ্ড হয়ে গেল সে। রক্তে রক্তে যেন গোটা শরীর ডুবে গেল অয়নের অস্তিত্ব। আকাশ ভেঙে মাটিতে ছিটকে পড়ার চেয়েও ভয়াবহতা নিয়ে থরথর করে কাঁপলো পায়ের জমিন। পুরো দুনিয়া ভস্ম হয়ে আগুন ধরলো যেন। ইউষা, ইউষা ওকে ভালোবাসে? কথাটাই অয়নের মাথায় কষে বেজে পড়লো বাজ। বক্ষ স্পন্দনের এক কোণে টান লাগলো সজোরে। চোখের সামনে ভেসে উঠলো সেই ছোট্ট মেয়েটার মুখ। ফ্রক পরা থেকে একদম পরিণত মেয়ে হতে দেখেছে যাকে, সেই ঈর্ষা। সেই ঈর্ষা সরাসরি অয়ন ভাই, এটা এনো, ওটা এনো, এটা খাবো, ওটা খাবো, এটা দাও, ওটা দাও বলে বলে কান খেয়ে ফেলতো। সেই ঈর্ষা তুখর জ্বরে কাঁপতে থাকা একটা মেয়ে যাকে পাজা কোলে করে অয়ন পরীক্ষার হলে নিয়ে বসিয়েছিল। যে মেয়েটা ওর শার্ট কামছে ধরে ঠোঁট ভেঙে বলেছিল, আমি কিছু লিখতে পারবো না অয়ন ভাই, আমাকে বাড়ি নিয়ে যাও। সে ঈর্ষা ওকে ভালোবাসে? কখন, কিভাবে, কবে থেকে? অয়ন পাগল হয়ে গেল। হাত ঘষে সেই চিঠি কখন পড়ে গেছে ও আর কিছু ভাবতে পারলো না। অন্ধকার নেমে এলো চোখে। যখন মনে পড়লো তুষিকে ভালোবাসার কথাটা ও প্রথম ঈর্ষাকে বলেছিল, প্রতি উত্তরে ঈর্ষা হেসে বলল ও। চোখ দুটো খিচে নিল অয়ন। পাশের লোকটি বললেন, ফ্লাইট রেডি, শুনতে পাচ্ছেন? বোর্ডিং অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্যাসেঞ্জার ফর ইউকে ফ্লাইট। ভাসতে থাকা শব্দটা পরিষ্কার তখন, কিন্তু অয়ন শুনতে পেল না। কান ঝিমঝিম করছে। হঠাৎ তড়াক করে উঠে দাঁড়ালো। কি যেন ভাবলো, অস্থির অস্থির ভাবে দেখলো চারদিক। পাশের ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন, চলুন তাহলে, একটা লম্বা সফর শুরু হবে। অয়ন উত্তর করলো না। আচমকা তীরের বেগে ছুটলো লাউন্সের স্টাফের কাছে। উত্তেজনায় ওর কণ্ঠ কাঁপছিল। কোনো রকমে বলল, আমি এই ফ্লাইটে উঠছি না, আমাকে এক্ষুনি বের হতে হবে, ইটস অ্যান এমার্জেন্সি। লোকটি অবাক হলেও অভ্যস্ত। সাথে সাথে হাত বাড়িয়ে কাউকে একটা ডাকলেন। বাড়ি থেকে আসা গাড়িটা চলে গেছে অনেকক্ষণ আগে। খুব বেশি সময় যানবাহন দাঁড়িয়ে থাকতে দেওয়া হয় না এখানে। স্বার্থ কিছু সময় ছিল। কোথাও গিয়ে ওর মনে হয়েছিল হয়তো অয়ন ফিরবে, এসে বলবে, ভাইয়া আমি কোথাও যাব না।
কিন্তু হলো না ওসব। ওদিকে চাচ্চু জানিয়েছে মা এখনো কাঁদছে। একই রকম মনমরা সবাই। বাড়িতে ফিরতে প্রথমবার ইচ্ছে করছে না স্বার্থের। বুকের ভেতরটা কেমন ভার হয়ে আছে। একটা বোঝার পাহাড় জেঁকে বসেছে গাঢ় ভাবে। তুষির সাথেও চোখ মেলাবে কি করে? ইউসাকেই বা কিভাবে দেখবে? সাথে অনেকক্ষণ ঝিম মেরে দেয়ালের সাথে দাঁড়িয়ে রইল। শেষে টালমাটাল পা চালিয়ে উঠে বসলো বাইকে। অন্য মনস্ক হাতে ড্যাশবোর্ডে চাবি ঘোরানোর মাঝেই টের পেল ধরপড়িয়ে পেছনের সিটে বসেছে কেউ একজন। চকিতে পিছু ফিরল স্বার্থ। হতভম্বতায় চমকে উঠল অমনি। তুই? অয়নের হাবভাব অশান্ত, কেমন ছটপটিয়ে বলল, তাড়াতাড়ি চলো, সময় নেই ভাইয়া, ফাস্ট। কি হয়েছে? কিছু ফেলে এসেছিস? প্রশ্ন পরে করবে, আগে আমাকে পৌঁছাতে হবে ভাইয়া। চলো চলো, এক্ষুনি চলো। স্বার্থ বিস্মিত হলেও আর কথা এগোলো না। বাইকের গতি বাড়িয়ে টান দিল চাকায়। পথে একবার বলল, হেলমেটটা পর। তুমি এত স্লো চালাচ্ছ কেন? লাস্ট গিয়ারটা ধরো ভাইয়া, আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। হয়েছেটা কি? ব্লান্ডার, আমার জীবনের সবচেয়ে বড় ব্লান্ডার। মিন্টু মুখ কালো করে নিচে আসতে রেহনুমা দীর্ঘশ্বাস ফেলেন, বললেন, এলো না? ও মাথা নুইয়ে বলল, পরে খাবে। জোর করে ঝাড়ি মেরে বের করে দিল। পরে আর খাবে না, আমি জানি। অয়নের পেছনে ছায়ার মতো ঘুরতো সারাক্ষণ। সেখানে ও চলে যাওয়ায় কষ্ট পেয়েছে। আবার যাওয়ার সময় দেখাও হলো না। মেয়েটা ওকে খুব ভালোবাসে তো, বড় ভাই মনে করে একদম। তুষি দাঁড়িয়ে ছিল দূরে, কথাটায় মাথা নুইয়ে জিভ কাটলো। মিন্টুর মন ভার, মুখে হাসি নেই। রেহনুমা বললেন, তুই খেতে বস, না ইউসা আসুক। বাহ, এমনিতে তো সারাদিন ওর পিছনে লেগে থাকিস। মিন্টু কথা বলল না, মাথা নুইয়ে ঘরে চলে গেল। রেহনুমা নিরাশ স্বর ফেলে শ্বাস ফেলে বললেন, খালা, আপনারা খেয়ে নিন, আমি আপাকে একবার দেখে আসি। এখন আমাকেই তো সব সামলাতে হবে। মেয়ে হলে মায়েদের কষ্ট কমে শুনেছি। আর আমার দুখানা মেয়ে আমার ঝামেলা বাড়িয়ে দিল। বেশি সুন্দরী হলেও জ্বালা, না হলেও জ্বালা। রেহনুমা বিড়বিড় করলেন। মায়ের যাওয়ার দিকে চেয়ে থাকতে থাকতে টুসির চোখ টলমল করে উঠল। বাড়িটা যেন শ্মশানের রূপ নিয়েছে। কোনো আনন্দ নেই, মজা নেই। চারদিকে বিষাদে ভরা। মার কথা বলছেই না ওর সাথে। ও কি করেছে? ঘটনা যাই ঘটুক, শব্দ শুধু ওর। হাসনা ডাকলেন, খাইতে আইবু, খিদে নেই দাদি। এটুকু বলে ওর রুমে ঢুকে গেল। হাসনা আর খেতে পারলেন না, সব ঢেকে ঢুকে রেখে নাতনির পিছনে চললেন। এই ঘর নিশ্চুপ নীরব। জানালার ভারী পর্দা টানায় সবকিছু যেন তিমিরের তলিয়ে গেছে। মুক্ত বাতাস নেই। আদ্যপান্ত মোড়ানো কেবল অনুতাপার হাহাকার দিয়ে। বিছানায় মাথা রেখে ফ্লোরে বসে কাচ্ছে ইউষা। সেই থেকে চোখ দুটো বিশ্রাম নেয়নি, আদৌ নেয়নি। বিরহের অনলে ছারখার হওয়া বুক নিয়ে ওভাবেই একবার মাথা তুলে দেয়াল ঘড়ি দেখলো। মধ্যাহ্ন পার হয়েছে অনেকটা সময়। এতক্ষণে তো অয়নের চলে যাওয়ার কথা। ইউষার চোখের স্রোত বেড়ে গেল। বুক মুচড়ে উঠল। হাটের পিঠে মুখ ডুবিয়ে হু হু করে কেঁদে উঠল। অয়ন আর এই দেশে নেই। তাকে চাইলে আর দেখা যাবে না, ছোঁয়া যাবে না। নিশ্চয় জেদ করে যোগাযোগ বন্ধ করে দিবে। এভাবেই তো ইউষা মরে যাবে, ও বাঁচতে পারবে না। অয়ন ভাই ওর নিঃশ্বাস, সেই নিঃশ্বাস দূরে গেলে মানুষ বাঁচে? ইউষার কান্নাটা বাড়লো আরো। একে একে শব্দ বেরোলো মুখ থেকে। অশ্রুতে সিক্ত গলবিল নিংড়ে কথা জড়িয়ে এলো। আমায় ছেড়ে চলেই গেলে নয়ন ভাই? একটু আমাকে মনে পড়লো না? খারাপ লাগলো না? কষ্ট হলো না? যেতে পারলে যেতে। পেছন থেকে একটা ধীরজ জবাব এলো, পারিনি। চেনা কণ্ঠ, রক্তে মিশে যাওয়া ওই গলার স্বর শুনে তুরন্ত মাথা তুলল ইউষা। হুড়মুড় করে ফিরল পেছনে। বুকটা কেমন স্যাঁত করে কেঁপে উঠল অমনি। অস্পষ্ট আওড়ালো, অয়ন ভাই। চৌকাঠ থেকে দুপা ভেতরে এসে দাঁড়িয়েছে অয়ন। নড়লো না, এগিয়েও এলো না, কেবল মূর্তির মতো মুখ নয়ন মেলে চেয়ে রইল এদিকে। ইউষা নিজেই ছুটে এলো এলোমেলো পায়ে। চোখে অবিশ্বাস নিয়ে ভেজা ভারী পল্লব ঝাপটে কাপা হাতটা বাড়িয়ে রাখলো অয়নের গায়ে। ঠক ঠক করা আঙ্গুল চালিয়ে ওর বুকের কাছে শার্টটা আলতো করে ছুলো। থেমে থেমে বলল, তুমি কি সত্যি এসেছো? আমি ভুল দেখছি না তো? তুমি যাওনি অয়ন ভাই? তুমি যাওনি? আমি সত্যি দেখছি তো? বলো না সত্যি দেখছি আমি। ওপাশ থেকে উত্তর এলো না। অয়ন চুপ, একই রকম নিস্পন্দন। ভুরুতে ভাঁজ, দৃষ্টিতে বিস্ময় তবে। চোখের মনু দুটো ঘুরিয়ে ঘুরিয়ে ও ঈর্ষাকে দেখলো কিছু সময়। ঈর্ষা অধৈর্য হয়ে বলল, কথা বলছো না কেন? অয়ন পাল্টা প্রশ্ন শুনল, তুই আমাকে ভালোবাসিস ঈর্ষা? ঈর্ষা বাকরুদ্ধ, স্তব্ধ। কান দুটো পুড়ে ছাই হলো। একচোট অবিশ্বাসে দুলল ওর ধরণী তল। টলমল চোখ জোড়া নিস্পন্দন হয়ে পড়লো ভীষণ বিহ্বলতার তোড়ে। কেবল ফ্যাল ফ্যাল করে অয়নের পাথুরে মুখটায় চেয়ে রইল সে। অয়নের বুকের কাছে লেগে থাকা আঙ্গুল মৃদু ছোঁয়ার ধরে রাখা ওর শার্ট থেকে ইউষার হাতটা খসে পড়ল অমনি। মেয়েটার ওই চোখের কাঁপুনি কিংবা ছলকানি শরীরের
হিসেব নিকেশ ছাড়াই যেন বুঝে ফেলল অয়ন। মস্তিষ্ক অসাড় হয়ে শূন্যে ঝুলে রইল সে। বিমুট গলায় অস্পষ্ট আওড়ালো, বাসিস? ইউষার কণ্ঠ রুদ্ধ হয়, জিভ কাঁপে। দুনিয়া শুদ্ধ যেন ভস্ম হয় মাটির নিচে। কেবল অবিশ্বাস্য প্রশ্ন নিয়ে ও চেয়ে রইল তখনও। হ্যাঁ না কিছু বলতে পারলো না, অস্থির চাহনি ফেলে খুঁজে গেল উত্তর। অয়ন ভাই জানলো কি করে এসব? জবাবটা অবশ্য এলো না। বাইরের প্রকৃতিতে তপ্ত করা সরব রোদটার বিপরীতে নীরব রইল সবকিছু। আচমকা দুটো পেশিবহুল হাত বাঘের মতো তেড়ে এসে ইউষার পেল্লব বাহু চেপে ধরলো। খুব শক্তি খাটিয়ে খিচে ধরলো অয়ন। ভয়ে আতঙ্কে ইউষার বুক কেঁপে উঠল। যার তোর বাড়লো অয়নের ক্ষুব্ধ চোখে চেয়ে। ভীষণ রাগে ঠোঁট কাঁপছে মানুষটার। সারা মুখে আগ্নেয়গিরির অস্থিরতা লেগে অধৈর্য গলায় ধম, চুপ করে আছিস কেন? কথা নেই তোর মুখে? চোরের মতো ভালোবাসতে পারলে স্বীকার করতে পারিস না? ঈশার মাথায় সমুদ্র আছড়ে পড়েছে। চোখ ফেটে সেই স্রোত গড়িয়ে গড়িয়ে ভিজে যাচ্ছে গাল। কথাগুলো কণ্ঠস্বরে বেজে বেজে গেল। তো তো তোমাকে তোমাকে ককে কে বললো এসব? তুই আমার কথার জবাব দে, ভালোবাসিস আমায়? হ্যাঁ বা না? ইউষার দিশাহারা, দিক শূন্য। শীর্ণ শরীরে ভূমিকম্প নেমেছে। কি বলবে, কি উত্তর দেবে? প্রসঙ্গ কাটানোর শেষ চেষ্টা করতে বলল, এগুলো পুরনো কথা অয়ন ভাই, ওসব জেনে কি করবে তুমি? অয়ন গর্জে বলল, হ্যাঁ বা না। ওই চিৎকারে আরেক দফা আটকে উঠল মেয়েটা। বুকখানা ছ্যাদ করে কাঁপলো ভীষণ শব্দে। পরপর গলার ভাঁজে চিবুক নুয়ে নিল উষা। অপরাধীর মতো উপর নিচ নাড়ল একবার। পল্লব ছুঁয়ে টুপ করে এক ফোঁটা জল গালে ফেলার মধ্য দিয়ে বোঝালো হ্যাঁ। অয়ন থমকে যায় ওর চাহনিয়া। সেকেন্ড কয়েক অমন নিস্তব্ধ হয়ে মেয়েটার মুখখানায় চেয়ে রইল সে। পরপর আস্তে ধীরে ওর শরীর হতে হাত দুটো নেমে এলো। ঈশা ভীত স্বতস্ত হয়ে বলল, অয়ন ভাই, আমি কখনো। কথা কেড়ে নিল অয়ন। প্রশ্ন ছুড়ল শান্ত গলায়, কবে থেকে বাসিস? হ্যাঁ, কতদিন ধরে? ঈশা চোখ নামিয়ে নিতেই গলার জোর বাড়ালো অয়ন। আমি জানতে চাই ঈশা, কবে থেকে বাসিস? কতদিন? পাপা 5 বছর ধরে। অয়নের মাথায় আকাশ ভেঙে পড়লো। হতবিহ্বল হয়ে বলল, 5 বছর? 5 বছর ধরে আমাকে ভালোবেসেও বলিসনি? ঈশা নিচে চেয়ে রইল মেঝের বুকে আলগা হয়ে আসা পায়ের পাতার উপর। বিব্রত বোধ, অস্বস্তি বোধে পায়ের জমি খসে যাচ্ছে যেন। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও নেই। ভয় লাগছে, চিন্তা হচ্ছে অয়ন ভাই এখন এই ভালোবাসার কি মানে দাঁড় করাবে। আবার যদি ভেবে বসে ওর জন্য তুষি বিয়ে করেনি, কিংবা ও কোনো কারসাজি করেছে এর পেছনে। ঠিক তক্ষুনি কাউচে ধপ করে বসে পড়ল অয়ন। চেহারায় এক পোস্ত বিধ্বস্তের ছাপ তার। ঈশা আতঙ্ক যেন লাগাম ছুঁয়ে গেল। চমকে ডাকলো, অয়ন ভাই। অয়ন সাড়া দিল না। হাঁটুর উপর মুখ ঝুঁকিয়ে মেঝেতে চেয়ে রইল সে। ঈশার শ্বাস উঠে এলো গলায়। হড়বড়িয়ে বলল, অয়ন ভাই, আমাকে ভুল বুঝো না। আমি চাওনি তুমি কষ্ট পাও। তুমি যেদিন থেকে তুষিকে ভালোবাসার কথা আমাকে জানিয়েছিলে, আমি তো সেদিন থেকে তোমার থেকে দূরে দূরে থাকতে চেয়েছি। আমি আমি কখনো চাইনি এসব, তুমি জানো। আমি চেয়েছিলাম তুমি আর তুষি ভালো থাকো, তোমাদের সংসার হোক। বিশ্বাস করো, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি জানতাম না তুষি পালিয়ে যাবে। আমাকে একটু বিশ্বাস করো অয়ন ভাই। আমি শুধু। অয়ন চেঁচিয়ে উঠল ক্রুদ্ধ স্বরে, চুপ! দুকাত ছলকে উঠল ইউষার। কথা থেমে যাওয়ার সঙ্গে ঠোঁট দুটো ঠক ঠক করলো একজোট। অয়ন এক হাত দিয়ে উদ্ভন্তর ন্যায় নিজের সারা মুখ ঘষল। এলোমেলো লাগলো ওকে দেখতে, যেন কিছু হারিয়ে গেছে, খুব দামি কিছু, কিংবা প্রিয় কোনো জিনিস জোর করে ছিনিয়ে নিয়েছে কেউ। সেই চিহ্নটা ঠিকরে এলো কণ্ঠ হতে। কেমন হাহুতাশ করে উঠল অয়ন। একটা বাচ্চা মেয়ে যে আমার চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে, সেই মেয়েটা 5 বছর ধরে আমাকে ভালোবাসে আর আমি টেরও পেলাম না। আমি এত নির্বোধ, এতটা এতটা ব্রেনলেস আমি। দুরন্ত ছুটে এসে হুড়মুড় করে ফ্লোরে ওর পায়ের কাছে বসে পড়ল ইউষা। কিছু বলতে নিলে দম টেনে অয়ন আটকে দেয়। কেমন করে বলে, তুই আমাকে আগে কেন বলিসনি ইউষা? কেন লুকিয়ে রেখেছিলি? তাহলে হয়তো আমার জীবনের এত বড় ব্লান্ডারটা ঘটতো না। তুই আমাকে ভালোবাসিস জানলে আমি কোনোদিনও তোর বোনের দিকে হাত বাড়াতে যেতাম না। এখন এই ভুল আমি কি দিয়ে মুছবো? কি দিয়ে আটকাবো নিজেকে? আমি এখন তোকে কোথায় রাখবো ইউষা? আমার বুকে আর জায়গা নেই। এখানে সব নিঃস্ব হয়ে গেছে। ইউষার চোখ ভরে গেল ফের। ঠোঁট টিপে নিতে চেয়েও পারল না। চিবুক নুয়ে ফুপিয়ে উঠল অয়ন গাঢ় মোলায়েম স্বরে। এক ফালি আক্ষেপ নিয়ে বলল, আমি তোকে কোনোদিনও ভালোবাসতে পারবো না। এবার ঝরঝর করে কেঁদেই ফেললো মেয়েটা। বাসতে হবে না অয়ন ভাই, হবে না বাসতে। আমি তোমাকে ভালোবাসি মানে বিনিময়ে তোমাকেও ভালোবাসতে হবে না। তুমি শুধু থেকে যাও অয়ন ভাই, যেও না। এই বাড়ি ছেড়ে, আমাদের ছেড়ে কোথাও যেও না তুমি। থেকে যাব?
এত কিছুর পরেও বলছিস এই কথা? তোর খারাপ লাগবে না? কষ্ট হবে না? যখন আমাকে চোখের সামনে দেখবি মনে হবে না এই মানুষটা তোর একতরফা প্রেম? যে তোর নিজের বোনের জন্য এত পাগলামি করলো, তাকে দেখে রাগ হবে না তোর? রাগ তোমার উপর? ইউষার ঠোঁটের কোণ টেনে ওই ভেজা চোখে হাসলো একটু। অয়ন মুখ বনে যায়, চেয়ে থাকে অবাক হয়ে। ইউষা নিজেই বলল, মানুষ সব থেকে ভালোবাসে নিজেকে, নিজের অস্তিত্বকে। আমার কাছে তুমিই আমি। নিজের উপর কিভাবে রাগ করবো তাহলে? অয়ন চুপ করে রইল থম ধরা মুখে। ইউষা কাতর চোখে বলল, বলো না অয়ন ভাই, বলো না তুমি যাবে না। ও মুখ শক্ত করে বলল, না ঈশা, আমাকে যেতেই হবে। এসব জানার পরে আমি এখানে থাকবো? আমি তোর সাথে চোখে চোখ মেলাবো কি করে? ইম্পসিবল। ও উঠতে নিলেই ধরপড় করে ঈশা হাঁটু চেপে ধরলো। উৎকণ্ঠিত হয়ে বলল, না অয়ন ভাই, তুমি যাবে না। ঈশা, আমি থাকতে তোর আদৌ কোনো লাভ আছে? যেখানে আমার কাছে তোকে দেওয়ার মতো কিচ্ছু নেই। লাভ? লাভের কথা বলছো? আমি যে তোমাকে একটুখানি দেখলেই বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, এটা লাভ নয় অয়ন ভাই? তোমাকে একটু ছুতে পারলে, একদণ্ড তোমার কথা শুনলেই তো আমি জগৎ ভুলে যাই। ভালো না বাসলে অন্তত দূরে গিয়ে আমার জীবনটা কেড়ে নিও না। তুমি চলে গেলে আমি তো বেঁচে থেকেও মরে যাব অয়ন ভাই। যদি বাঁচতে দিতে চাও, না চাও বলে দাও। আমাকে মারবে তুমি? অয়ন নির্বাক বিপন্ন স্থির চোখে বলল, তুই সৈয়দ বাড়ির মেয়ে হলি কি করে ইউষা? এখানে কেউ কারোর জন্য 1 ইঞ্চিও মাটি ছাড়ে না। সেখানে তুই এত উদার হলি কি করে? হয়তো তোমায় ভালোবেসে। অয়নের শব্দ ভাণ্ডার শূন্য হয়ে পড়ে। দ্বিতীয়বার উত্তর দিতে পারল না। ঈষৎ ব্যাকুল হয়ে বলল, কি বললে না তো? বলো, বাড়ি ছেড়ে তুমি যাবে না তো অয়ন ভাই? বলো না। অয়ন নিরুত্তর। অমন করে বসে রইল, চেয়ে রইল কিছু সময়। তারপর হাঁটুর উপর থেকে ইউষার হাতটা ঝট করে সরিয়ে দিল হঠাৎ। উঠে দাঁড়ালো, টু শব্দ না করে টলমলে পা ফেলে বেরিয়ে গেল বাইরে। নিভৃতে ভেঙে পড়ল ইউষা। চোখ দুটো কাঁপলো ডোরের তপে ডরের তোপে। এমন মানে, এর মানে অয়ন ভাই কথা রাখবে না, যাবেই যাবে। মেয়েটা হাল ছাড়লো না। অয়ন ভাই শোনো, বলতে বলতে পিছু পিছু ছুটলো। তবে অয়ন ততক্ষণে সিঁড়িতে নেমে গেছে। ইউষার সব বিষাদ তলিয়ে গেল কোনো নিকষ কালো গুহায়। আশা প্রত্যাশা ডুবে যাওয়ার দৃশ্য দেখতেই ওইখানের মূর্তির মতো দাঁড়িয়ে গেল মেয়েটা। বাড়িতে সাইফুল শওকত নেই, কাজে বেরিয়েছে। শওকত রিটায়ারমেন্টের পর ব্যবসা খুলেছিল, লাভে উঠতেই সাইফুল ব্যাংকের চাকরি ছেড়ে যোগ হয়েছেন সেখানে। অয়ন বেরিয়ে যাওয়ার পরপরই তারাও বের হয়ে যান। তবে ও ফেরার খবর গিয়েছে বাড়ি থেকে। পথেই দুই ভাই। বসার ঘরে তখন অপেক্ষায় সকলে। স্বার্থ কাউকে উপরে যেতে দিচ্ছে না। তনিমা অধৈর্য হয়ে পড়লেন শেষে। ছেলে নাকি এসেছে, তাহলে নিচে নামছে না কেন? প্রতীক্ষার দাবদাহে হাঁসফাঁস করে উঠলেন রমণী। বললেন, আর কতক্ষণ বেঁচে থাকবো? অয়ন ঈশার ঘরে কি করছে, কি কথা বলছে ওরা? কোনো সমস্যা কিনা বলবি তো? ও ফিরে এলো। তাহলে আমার সাথে দেখা করলো না কেন? কি হলো? কোনো সমস্যা কিনা কিছুই তো বুঝতে পারছি না। রেহনুমা বললেন, আমিও না। চিন্তা হচ্ছে এবার। হ্যাঁ রে স্বার্থ, যাই না। আটকাচ্ছিস না, আটকাচ্ছিস কেন? না হলে বল, মিন্টুকে পাঠায় ডেকে আনো। স্বার্থ বলল, কারণ আছে বলেই তো যেতে বারণ করলাম। এতক্ষণ বসে থাকতে পারলে আরো পারবে। চলে আসবে, সময় দাও। জয়নব তো জানেন কিছুটা। পৌররা আন্দাজ করলেন হয়তো। নাতির সাথ দিতে বললেন, তোমরা এত অধৈর্য হও না তো বৌমা। দেখি অয়ন ভাই নিজেই আসুক। মিন্টু চেঁচালো তক্ষুনি, ওই তো অয়ন ভাই। সবাই এক ঝটকায় ফিরল সেদিকে। অয়ন নিচে এসে দাঁড়াতেই তনিমা কাছে ছুটে গেলেন। উদ্বিগ্ন হয়ে বললেন, অয়ন, কি হলো বাবা? শরীর টরীর খারাপ? ফিরে এলে যে, বল না শরীর খারাপ তোর? অয়ন উত্তর দিল না, ছোট্ট শব্দে বলল, না। তনিমা আরো ব্যগ্র হয়ে পড়লেন, দু হাতে ছেলের দুই বাহু ধরে বললেন, তাহলে নিশ্চয় মাকে ছেড়ে যেতে পারিসনি, তাই তো? কি দরকার তোর যাওয়ার? আমি তো বলছি বাবা, থেকে যা। আমার কাছেই থাকবি তো বাবা। আর যাস না বাবা, আর যাস না তো। বল না আর যাবি না তো। ওইসব ফেলোশিপ টিপ আমার লাগবে না। অত ডিগ্রি টাকা আমার কোনো উচ্চ ডিগ্রি কিচ্ছুর দরকার নেই। তুই আমার বুকের কাছে থাক। সায়নটা নেই, অন্তত শেষ অবধি তোদের দু ভাইকে কাছে নিয়ে বাঁচতে চাই। বল না যাবি না তো। অয়ন সময় নিল। শেষ অনেকটা সময়। শেষে ফোঁস করে শ্বাস ফেলে বলল, যাব না। সঙ্গে সঙ্গে বসার ঘরের বিষণ্ণ তিমির তলিয়ে এক সূর্য বসলো যেন। তনিমা আদরে আহ্লাদে জড়িয়ে ধরলেন ওকে। মিন্তু হৈ হৈ করে উঠলো, হাসি ফুটলো বাকিদের মুখে। এমনকি স্বার্থ নিটোল ঠোঁটো সরালো দুই দিকে। শুধু অয়ন মাকে জড়িয়ে ধরিয়ে আর চোখে তুলে ফিরে চাইলো দোতলায়। ইউষার ভেজা স্যাঁতসেঁতে মুখটা জ্যোৎস্নায় ভরে গেছে। রেলিং এ থাকা দু হাতের মুঠো শক্ত করে চাঁদের মতো খুশি নিয়ে
কৃতজ্ঞতায় হাসলো মেয়েটা নিজেও। অয়ন নজর ফিরিয়ে আনলো, মাকে বুকে রেখে চুমু খেলো মাথায়, বলল আমি যাব না, যাই হয়ে যাক যাব না কোথাও। তনিমা আনন্দে কেঁদে ফেললেন, জয়নব আলহামদুলিল্লাহ বললেন বিড়বিড় করে। হাসি মাখা মুখগুলোর মাঝে কেবল ভুরু কুচকে একবার মেয়েকে আরেকবার অয়নকে দেখলেন রেহেনুমা। প্রশ্ন একটা তার মনে খচখচ করছে বেশ, অয়ন এতক্ষণ কি করছিল ওই রুমে? কি এমন কথা বলছিল ওরা? পরপর রেহনুমার মনে হলো তুষিকে বিয়ে করার জন্য ইউসা যে কসম টসম দিয়েছিল সেসব নিয়েই হয়তো। সার্থ যে বলল এয়ারপোর্টে ও গেছিল, অয়নকে বোধহয় ওই জানিয়েছে সবটা, সেই জন্যই হয়তো সোজা ইউসার ঘরে গিয়ে ওর সাথে রাগারাগি করেছে অয়ন। কিংবা সত্যিটা জানার পর বুঝতে পেরেছে তুষির তেমন দোষ নেই, এজন্যই যাবে না বলেছে। রেহনুমা স্বস্তির শ্বাস নিলেন। জায়ের উজ্জ্বল মুখটায় চেয়ে অয়ন আজ চলে গেলে আপার সাথে তিনি আর চোখ মেলাতে পারতেন না। যাক, যা হলো ভালোই হলো। এদিকে তুষির বুক থেকেও বোঝার বিশাল পাথর নেমে গেছে, নিশ্চিন্ত সে। একদিকে ইউসার কষ্ট ঘুচলো, আবার বড় মায়েরও। কিন্তু এইবারের মানুষগুলো এত সরল কেন? এই যে অয়ন বাড়িতে এসে একদম শটান গিয়ে ইউসার ঘরে ঢুকলো, ডানে মামে কোথাও চাইলো না, এ নিয়ে কেউ একটু খারাপও ভাবলো না, সন্দেহ করলো না। আর মা, মা যখন জানবে ইউসা আসলে অয়ন ভাইয়ের চোখে দেখে না, বিস্ময়ে মা অজ্ঞান হয়ে যাবে। তখনও কি ওকেই চড় মারবে, বলবে তোর জন্যই হয়েছে এসব? তুষি মরণ শ্বাস ছাড়লো। ওর ভাবনার মাঝে আচমকা পিছু ঘুরে সরাসরি চাইলো অয়ন, সোজা সাপটা চোখাচোখিতে বিব্রত বোধ করে ভ্যাবাচাকা খেয়ে গেল তুষি। পরপরে অয়নকে এগিয়ে আসতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। সার্থ এতক্ষণ সোফায় গায়ে এলিয়ে আরামসে বসেছিল, হুট করে অয়নকে তুষির দিকে ইউটার্ন নিতে দেখে চট করে মেরুদণ্ড সোজা করে বসলো। অয়ন এসে থামলো মুখোমুখি। তুষি অমনি চোখ নামিয়ে নিল। সবার মাঝে অয়ন বলল, থ্যাংক ইউ তুষি, অনেক ধন্যবাদ তোমাকে। তুষি মুখ তুললো আবার, কণ্ঠে বিস্ময়। আমি কি করলাম? অয়নের ঠোঁটের কোণে নীরস হাসি। তোমার জন্যই তো সব হলো, তোমার চিঠির জন্য। চিঠিটা না পেলে হয়তো কিছুই বুঝতে পারতাম না। আমার আর তোমার উপর কোনো রাগ নেই। তুষির ভুরু দুটো কপালে চলে গেল, সব উত্তর মিলল সাথে সাথে। এত কিছুর মাঝেও চিঠির কথা ভুলেই গিয়েছিল। দুশ্চিন্তায় ডুবন্ত মুখটায় খুশি এসে বসতেই অমনি সব দাঁত বের করে হাসলো, শতপুষ্ট হয়ে বলল, আপনি চিঠিটা পেয়েছেন? অয়ন আর তাকালো না, ঝট করে নজর ফিরিয়ে নিল। তুষির হাসি ওর সহ্য হয় না। এই হাসি দেখেই তো ও খুব জঘন্যভাবে ভেসেছিল একদিন। শুধু মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে চট করে পিছু ফিরে ঘরের দিকে রওনা করলো। তুষি দু গাল ভরে হাসলেও বাকিরা কেউ কিছু বোঝেনি। তনিমা এখানে নেই, অয়ন থাকছে শুনে রান্নাঘরে ছুটেছেন ওর পছন্দের রান্না করবেন বলে। ছেলেটা নিশ্চয়ই দুপুরে খায়নি। জয়নব একবার শুধালেন, কিসের চিঠি বলো তো? টুসি বলল, আছে দিদুন, সিগারেট কটা। মিন্টু কপাল চাপড়ে বলল, তুষিপু সিক্রেট। হ্যাঁ হ্যাঁ ওটাই। স্বার্থ কাঠ হয়ে বসে আছে তখন। পুরনো ঝামেলা মিটলেও নতুন ঝামেলায় ও সহজ হতে পারলো না। শুধু তীক্ষ্ণ চোখে চেয়ে চেয়ে দুপল দেখলো তুষির হাসিটা। আচমকা উঠে এসে সবার মধ্যে তুষির হাত খপ করে ধরে টেনে নিয়ে চললো ওপরে। মেয়েটা ভরকায় কিছু, হকচকায় বাকিরাও। রেহনুমা বললেন, কি হলো স্বার্থ, শোন। জয়নব চোখের ইশারায় শান্ত হতে বুঝালেন। থামলেন তিনি। তুষি নিজেও গাইগুই করেনি, শুধু স্বার্থের দাপুটে পায়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে হোঁচট খেতে খেতে এগোলো। মিন্টু এক টুকরো দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই বক্তব্য শেষ করে ঘরে চলে যাচ্ছে আর দরজা আটকে দিচ্ছে। আমার বউ নেই, দরজাও নেই। স্বার্থ ভেতরে এসে তুষির হাত ছাড়লো না, ধরলো একদম পালিয়ে যাওয়ার আসামির মতো। দরজায় হুক লাগিয়ে ফিরতেই ও বলল, এখন আবার আপনার কি হলো? ওরকম সবার মধ্য দিয়ে টেনে আনলেন কেন? স্বার্থ জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছিল, কিসের চিঠির কথা বলেছিল অয়ন? কেন? আমার লেখা চিঠি। স্বার্থ আরো অস্থির হয়ে বলল, তোমার চিঠি মানে? তোমার চিঠি ও কোথায় পেয়েছে? আমি দিয়েছিলাম। হোয়াট? তুমি অয়নকে চিঠি চিঠি লিখেছো? কি লিখেছো চিঠিতে? তুষি তাজ্জব হয়ে বলল, আপনি এরকম করছেন কেন? আমি তো ওই চিঠিতে কি লিখেছো সেটা আগে শুনবো। তুষি দেখলো স্বার্থ উত্তেজিত হচ্ছে, মজা পেল ও। কাল থেকে ওর সাথে ভাব নেওয়া হচ্ছিল না, বেশি করে খ্যাপাবে এখন। দুষ্টুমি করে বলল, চিঠি তো বিয়ের আগে দিয়েছিলাম, একটু একটু ভালোবাসার কথা। স্বার্থ দুই কাঁধ চেপে টেনে নিল কাছে, মৃদুস্বরে হুংকার দিয়ে বলল, তুষি, এসব নিয়ে মজা করো না, আমার দম বন্ধ লাগে। তুষি অল্প কেঁপে উঠলেও আজ ভয় পেল না, বরং স্বীয় নিশ্চল নয়ন স্বার্থের তেজি চোখটায় ফেলে শুধালো, কেন? আমি ওনাকে চিঠি লিখতে পারি না? না, তুমি আমার স্ত্রী। ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল অফ ইউ জাস্ট বিগলন্স টু মি। তুষি নাক কুচকে বলল, বাংলায় কথা বললে কি হয় আপনার? আমি পারি না দেখে এত কঠিন কঠিন শব্দ বলেন, তাই না?
নাকি এটা গালি? আচ্ছা, আবার ওই দিনের মতো আবার কিছু? এই সাবলীলতায় স্বার্থ সাথ দিয়ে পারল না। মরিয়া হয়ে বাহু ঝাঁকালো, চিঠিতে অয়নকে কি লিখেছে ডাফার। উফ বাবা, আপনি এরকম করছেন কেন? আমি পালিয়ে যাচ্ছিলাম বলে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলাম। আশ্চর্য মানুষ। স্বার্থ ওষ্ঠাগত পান জায়গায় ফিরল যেন। এতক্ষণে বাহু ছাড়লো তুষির। বুক টেনে শ্বাস ফেলে বলল, তুষি আশ্চর্য হয়ে বলল, আমি না আপনাকে দেখে অবাক হয়ে যাই। এই তো কালকেও ভাই চলে যাচ্ছিল বলে মুখটাকে বাংলার পাঁচ করে ফেলেছিলেন, অথচ ভেতর ভেতর তাকে এত হিংসে। এটাকে হিংসে বলে না। বলতে বলতে স্বার্থ পাশ কাটালো। বেড সাইড টেবিলের কাছে গিয়ে ঘড়ি ফোন রাখার মাধ্যমে এগিয়ে এলো তুষি। অবশ্যই হিংসে বলে। একটা চিঠি নিয়ে যেভাবে আমাকে টেনে নিয়ে এসেছেন, এটাকে হিংসেই বলে। ছেলেদেরও এত হিংসে থাকে? আপনি তো শুধু বিটকেল না, হিংসুটেও। এমনিও আপনি অনেক অহংকারী, সব খারাপ গুণ। আ তুষির বকবক করার মাঝে আচমকা ওর কোমর দুপাশে ধরে উঁচুতে তুলে টেবিলের উপর এক ঝটকায় বসিয়ে দিল স্বার্থ। চমকে থমকে নিঃশেষ হলো মেয়েটা। গোল গোল চোখে চাইলো ওর দিকে। স্বার্থ মুহূর্তে ঝুঁকে যায় ওর কপালের উপর, ঘাড়ে এক হাত রেখে মাথা উঁচুতে টেনে আনে। হিসিয়ে বলে, হ্যাঁ আমি হিংসুটে। তোমার ক্ষেত্রে তোমার পাশে অয়ন্ত দূর। নিজেকে ছাড়া আমি অন্য কাউকে মানতে পারি না। রাতে যে বালিশটাকে তুমি বুকে চেপে ঘুমাও, সেটাকেও না। তুষি আহাম্মকের মতো চেয়ে রইল। স্বার্থের কণ্ঠ নামলো একটু। নিঃসংকোচে বলল, অয়ন আমার ভাই, ওকে আমি সব দেব। প্রয়োজনে নিজের শরীর কেটে মাংস দিয়ে দেব। তাও শুধু আর শুধু তোমায় দেব না তুষি। তুষির হৃদয় ভিজে গেল এক টুকরো সুখের তাড়নায়। অপলক চেয়ে রইল কাছাকাছি ঝুঁকে থাকা শক্ত চিবুকের পানে। মুখ ফুসকে বেরিয়ে এলো, কক কেন? সার্থক হাত থেকে হাতটা সরিয়ে এনলো। দায় সারা বলল, এমনি। তুষির মেজাজ চটে গেল। গনগন করলো মাথার কোষ। এক হাত বুকে রেখে ঠেলে কাছ থেকে সরিয়ে দিল ওকে। স্বার্থ সরেও গেল আজ। তুষি ধূপ করে নিচে নেমে তেজি পায়ে হাঁটা ধরলো বাইরে। স্বার্থ ভুরু কুচকে ডাকলো, কোথায় যাচ্ছ? এই চোর! তুষি উত্তর না দিয়ে অবজ্ঞা করবে ভেবেছিল, কিন্তু ও তো আর অভদ্র নয়। দাঁড়িয়ে গেল তাই। থমথম করে বলল, দাদির কাছে। আজকে ওখানেই থাকবো, রাতে ওখানেই ঘুমাবো। একদম গিয়ে দরজা ধাক্কাধাক্কি করবেন না, নিউজ তার। স্বার্থ চেহারা গুটিয়ে বলল, নিউজ তার? পর মুহূর্তে নির্লিপ্ত গলায় বলল, নো নিড। তোমার ইচ্ছে, তুমি কোথায় ঘুমাবে, আমার তাতে কি? তুষি কটমটিয়ে উঠল। মুখটা ঝামটার সাথে সাথে চুলের ঝাপটা ঘুরিয়ে বলল, ওকে, গো টু হেল। স্বার্থ অল্প স্বল্প তপ দেখায়, এক ভুরু তুলে বলে, আচ্ছা, ইংরেজি বলা হচ্ছে তো কি? ইংরেজি আপনি একা জানেন? আমিও শিখেছি, যাতে উল্টাপাল্টা বলে কেউ আমাকে দিয়ে আর কোনো আজে বাজে কাজ করিয়ে নিতে না পারে। ফ্রেশ হই। হেলে যাওয়ার মজা তোমাকে আমি পরে বোঝাবো। এমন হেলে নেব, কেঁদে কেঁদে ছাড়া পেতে চাইবে। তুষি কোমরে হাত দিয়ে বলল, কি করবেন হ্যাঁ? স্বার্থ এক আঙ্গুল দিয়ে থুতনি চুলকে বিড় করলো, বাড়ি খালি হোক বুঝবে। তুষি শুনতে না পেয়ে কপাল কুঁচকে ফেললো। চোখ দুটো দুই দিকে ঘুরিয়ে ভাবলো, বিটকেলটা আবার আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করছে কি? কোনোভাবে সেদিনের মতো কিছু করিয়ে নেবে না তো? ভাবতেই আইঢাই করে উল্টো ঘুরে ছুট লাগালো ও। পালিয়ে গেল জোরালো পায়ে। সেই সাথে পণ করলো, মরে গেলেও আপাতত কিছুদিনও স্বার্থর রুমে আসবে না, ঘিসবে না ওর ধারে কাছে। কিন্তু ভবিতব্য যে ভিন্ন কিছু জানতোই না বেচারি। পরদিন দুপুরের পরের কথা। তুষি দাদির কোলে শুয়েছিল। হাসনা গভীর মমতায় চুলে বিড়ি কেটে দিচ্ছেন। সেই সাথে বিয়ের পর মেয়েদের কি কি করতে হয়, কিভাবে সংসারের খেয়াল রাখতে হয় বোঝাচ্ছিলেন ওকে। তুষিকে দেখে মনে হলো না ও শুনছিল এসব, বরং অন্য ভাবনায় ডুবেছিল মেয়েটা। হাসনা খেয়াল করতে ফর্সা টসটসে গালটায় মৃদু থাপ্পড় মেরে শুধালেন, কি হইল হুনোস? তুষি নড়ে চড়ে তাকালো। হু হু। স্বামীর পায়ের নিচে জান্নাত। এই জান্নাত পাইতে হইলে স্বামীর সব কথা শুনতে হইব। হ্যাঁ, যখন কাছে ডাকবো না করবি না, কোনো দিন বেদবি করবি না। যখন যা কইব শুনবি, বুঝতোস? অন্য কিছু বলো না দাদি। হাসনা থাপ্পড় মারলেন মাথায়। রেগে রেগে বললেন, সেমরি, ভালো কথা তো শুনবি না, শুনবি খালি কার বাড়িতে চুরিকরণ যায়। তুষি মনে দুঃখ পেল। দুনিয়ার সবাই ভুলে গেছে ও চোর, ও নিজেও ভুলে গেছে। ভোলেনি শুধু দুজন, ওই বিটকেল আর দাদিটা। এর মাঝে ঘরের সামনে এলেন রেহেনুমা। জিজ্ঞেস করে এলেন হেসে হেসে, আসতে পারি? মাকে দেখে তুষি অভিমানে মুখ ফিরিয়ে রাখলো। হাসনা তৎপর হয়ে বললেন, আসো মা আসো। তুষি মায়ের দিকে তাকালো না, শুয়ে রইল চোখ বুজে। রেহেনুমা মুচকি হেসে পাশে বসলেন। একজনের জন্য নারকেল দিয়ে ঝুড়ি ঝুড়ি সেমাই রেঁধেছেন। সে কি খাবে খালা? তুষি মুখ ভার রেখেই জানালো, না। কেন, তার কি এখনো রাগ কমেনি?
আমার কিসের রাগ? আমি কি মানুষ নাকি? আমাকে তো যা খুশি বলা যায়। যখন মন চায় মারা যায়। আমি তো মানুষের কুড়িয়ে পাওয়া মেয়ে, তাই না? কিছু হলে আমার উপর দোষ পড়বে। রেহনুমার হাসিটা মুছে গেল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তুই কষ্ট পেয়েছিস, কিন্তু তুই আমার জ্বালা বুঝবি না মা। যখন তোর নিজের মেয়ে হবে তখন বুঝবি। কোনো কিছুর পেছনে সন্তানের নাম জড়ালে দাগটা সবার আগে বাবা মায়ের গায়ে এসে লাগে। একবার ভাবতো, অয়ন যদি কাল চলে যেত বাড়িটার কি অবস্থা হতো তাহলে? বড় মায়ের দিকে মাথা উঁচু করে তাকাতে পারতি? তুষি ধরফরিয়ে উঠে বসে বলল, কিন্তু এখনো তো আমার দোষ নেই। আমি কি ওনাকে যেতে বলেছিলাম? আমি নিজেও তো কষ্ট পাচ্ছিলাম ওনার যাওয়া নিয়ে। আমি জানি মা, কিন্তু ঘুরে ফিরে এর পেছনে মূল কারণ তুই। তোর কি ইউষার কথায় বিয়েতে রাজি হওয়া উচিত হয়েছে? দু বোন মিলে এত ছেলে মানুষই কেন করতে গেলি? একবার আমাকে বলতে পারতি। দাদিকেও তো বলিসনি মনে হয়। বলেছিল খালা? হাসনা দুপাশে মাথা নাড়লেন। তাহলে বিয়ে নিয়ে মিথ্যে বলা কি ভালো কিছু হয়েছে? তুই যদি শুরুতেই অয়নকে বলে দিতি বিয়েতে তোর মত নেই, বিয়ে তুই করবি না, অয়ন এতদূর এগোতো না। কথায় বলে ভুল করে ভুল টেনে উঠে গেলে পরের স্টেশনে নেমে যেতে হয়, কারণ স্টেশন যত এগোবে ফেরার পথ তত দূরে যাবে। তোর ভুল ছিল এটাই, তুই অয়নকে বিয়ের আশ্বাসের নামে প্রশ্রয় দিয়েছিলি, স্বপ্ন দেখিয়েছি। ওর বিয়ের দিন ওর হবু স্ত্রী ওর বড় ভাইকে বিয়ে করে বাড়ি ঢুকলে মাথা খারাপ হবে না তো কি কার হবে? আপা ভালো মানুষ, তাই কখনো কাউকে কিছু বলে না। অন্য কেউ বা আমি হলেও তো চুপ করে থাকতাম না। আর আপার এত ভালো মানুষ নিয়ে এমন গুমড়ে গুমড়ে মরাটাই আমাকে কুরে কুরে খায় তুষি। কথার প্রতিবাদের চেয়েও কারো নীরবতা আরো বেশি ভয়ঙ্কর। আমি তো মা হয়ে তোকে একটু শাসনই করেছি। মায়ের রাগটাই দেখবি শুধু, ভালো যে বাসি তা দেখবি না। তুমি আমাকে ভালোবাসো? রেহনুমার সঙ্গে সঙ্গে মেয়েকে বুকে টেনে আনলেন, ছলে ছলে চোখে বললেন, তুই আমার নারী ছেঁড়া ধন রে মা। কত বছর নামাজে বসে কেঁদেছি তোকে ফিরে পাওয়ার জন্য। তোকে ছাড়া একটা দিনও আমার ভালো যায়নি। কিছুতেই সুখ পাইনি, সবসময় মনে হয়েছে তুই কোথায়, তোকে কোথায় পাবো। মোনাজাতে কতবার বলেছি আমার সব সুখ নিয়ে হলেও তোকে যেন ফিরে পাই। আর সেই যখন তোকে পেলাম, ভালোবাসবো না? তুষির চোখ ভিজে গেল, কিন্তু কান্নাকে প্রশ্রয় দিল না। বুক থেকে মুখ তুলে হাসলো মেয়েটা। মায়ের চোখ মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না তো। তুষির মা ছিচকাদুনে হলে লোকে হাসবে না? আর তুই যে কাঁদছিস? হাসনা বললেন, ওর কান্দার কথা কই। এই মাইয়া এই বাড়িতে আওয়ার পরতে খালি কান্দে। এমনি জীবনে কানতে দেখি নাই। একবার হাইছে কি হইছে কি হুনো। খোদে জাগো বাড়িতে গেছে খেলতে, যাইয়া ওর বাপের নোকিয়া মোবাইল চুরি করে লইয়া আইছে। বয়স তখন 11 বছর। হ্যাঁ, হেরা আইসা আমারে কি গালাগালি। পরে রাগে সেলাকাট দিয়া একের পাছার উপরে দুইখান বাড়ি দিছি। দাগ বইসা গেছিল, কিন্তু এই মাইয়া কান্দে নাই। রেহনুমা চোখ বড় বড় করে চেয়ে রইলেন। হাসনা আরো বললেন, সুডোতে খালি স্যারাগো লগে খেলতে যায়। কান ধইরা বাড়িতে আনছি, আবার যায়। ওগো লগে হাডুডু খেলে, মার্বেল খেলে। বস্তির পোলাপাইনে এরে ডাকে ওস্তাদ। নিজে চুরি কইরা হ্যাগো খাওয়াইতো। যা দেখতো তাই চুরি করতো। দোকানে যাইয়া বাকি চাইলে না দিলে বয়ম লইয়া দৌড় দিত। কি যে কষ্ট হইছে আমার এইটারে নিয়া। তুষির লজ্জা লাগছিল, কথা কাটতে মিনমিন করে বলল, সেমাইটা কি খাবো না? রেহনুমা ঠোঁট চেপে হাসলেন। এক চামচ তুলে ওর মুখে দিতে দিতে বললেন, খেয়ে সুন্দর করে হাত মুখ ধো। আমি আমার একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে যাচ্ছি। খালা আপনি তৈরি হন। কই যাইবা? আর বলবেন না। রোকসানার নলাসের ছেলের বিয়ে ঠিক হয়েছে, কথাবার্তা তো আগে থেকেই শুনেছিলাম। আজ রাতে অনুষ্ঠান। অয়ন চলে যাচ্ছিল, তাই বাড়ির অবস্থা দেখে ভাইজান যাবেন না বলেছিলেন। তবে এখন তো সব ঠিক হলো। আবার ওদিক থেকেও বারবার কল করছিলেন ওনারা। সব ভুলে যেন যায় অনুরোধ করছিলেন। তাই ভাইজান বললেন সন্ধ্যের পরপরই সবাই একসাথে বের হব। এখনই তোড়জোড় শুরু করতে। বাড়িতে এত মেয়ে মানুষ, সময় তো লাগবেই, তাই না? হাসনা বললেন, হ্যাঁ গো, বাড়ি কোন জায়গায়? আয়োজন তো বাড়িতে না খালা, সেই সিনা নিবাসে। ওনার ছেলে তো আর্মিতে। তুষি বিছানার চাদর খুঁড়তে খুঁড়তে বলল, আমি ওখানে যাব না। ফুপি আমাকে দেখলেই কেমন করে। স্বার্থ আছে তো, ওর সামনে তোকে কেউ কিছু বলতে পারে না। একদম খেয়ে ফেলবে তাহলে। লজ্জায় তুষির বুক ভিজে যায়। হাসনা নিঃশ্বাস ছেড়ে বললেন, হ বাপ। আর আমাগো সোয়ামী আসিল একখান মার্কা মারা। সাউরি খাড়াইয়া মারতো, এ আয়সা ও আয়সা যা মন যায় কইতো। জামাই ফিরাও চাইতো না, খালি বাত্তি নিভানোর আগে কয়টা মিঠা কথা শুনতাম। বাত্তি জ্বললেই সব শেষ। কপাল হয়েছে আমার বোন, কি ভালো জামাই পাইছে।
কেউ কিছু কইতে গেলে সাপের লহান ফস কইরা ওঠে। তুষি মনে মনে বলল, নিজে যে আমাকে কত কি বলে তা যদি জানতে। ওনার আইন মানে ওনার জিনিস, নিজে ইচ্ছে মতো বলবে, কিন্তু কেউ কেউ ছুতেও পারবে না। হু হু মুখে বলল, কিন্তু শাড়ি কেন পরবো মা? এত গরম? গরম কোথায়? বাড়িতে এসি, গাড়িতেও এসি, ওখানেও এসি। নতুন বিয়ে হয়েছে, এখন সবার নজর থাকবে তোর উপর। এই সময় মেয়েদের সেজেগুজে থাকতে হয়, তাছাড়া শাড়িতে আমার মেয়েকে যা সুন্দর লাগে, অন্য কিছু ফেল না। ততক্ষণে বাটি খালি হলো। রেহনুমা উঠে দাঁড়িয়ে বললেন, আমি যাই, মিন্টুদা কি পড়বে বের করে দিয়ে আসি। তোর বাবা বললেন তৈরি হয়ে থাকতে, এসেই আমাদের নিয়ে বের হবে। সব এত হঠাৎ করে হলো না। ও খালা, আপনি তো খেলেন না। আমি এখন খাবো না, গ্যাস্ট্রিক হইব খাইলে। তুমি লইয়া যাও মা। আচ্ছা, তবে আমি নারকেল ছাড়া আপনাকে রান্না করে দিচ্ছি। আজ থাক, পরে খামনে। আজ বিয়া খাইয়া আয়। রেহনুমা যেতে নিলে তুষি মৃদু স্বরে ডাকলো, মা। কি? উনি যাবেন তো? উনিটা আবার কে? হাসনা টেনে টেনে বললেন, বুঝো না, ওনার স্বামী। উফ দাদি, চলবে ইনশা আল্লাহ।